নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা যুগল সাহিত্যিক। সন্ধ্যার পর কলকাতার কোনো একটি সুপ্রশস্ত ত্রিতল গৃহের বৈঠকখানায় বসে চায়ের পেয়ালা সামনে নিয়ে তিনটি যুবক কথোপকথন করছিল। যেটি গৃহস্বামী তার নাম রাজেন্দ্রনাথ বসু, বয়স 25 বছর, মাথার চুলগুলি বেশ বড় বড়, মাঝে চেরা সিঁথি, দিব্য নধরকান্তি পুরুষ। দেশে জমিদারি আছে, কলকাতায় আরও দুখানি বাড়ি আছে, কোনো অভাব নেই, চাকরি বা কোনো ব্যবসা অবলম্বন করতে হয়নি। আর দুজন প্রতিবেশী বন্ধু, একজনের নাম অধরচন্দ্র, অপরের নাম শরদিন্দু। পাড়ার আরও দুজন যুবক এসে উপস্থিত হল। পাশের কক্ষে চায়ের জন্য জল ফুটছে। গৃহস্বামীর আজ্ঞায় 5 মিনিটের মধ্যে ভৃত্য আরও 2 পেয়ালা চা প্রস্তুত করে আনল। সন্ধ্যার পর রাজেন্দ্রনাথের বাড়িতে চায়ের সদাব্রত, যেই আসুক তারই জন্য চা প্রস্তুত। গল্প করতে করতে রাজেন্দ্রনাথ মাঝে মাঝে ঘড়ির পানে চাইছে। বাইরে পদশব্দ শুনলেই দ্বারের পানে চেয়ে দেখে। তার এই ভাব লক্ষ্য করে শরদিন্দু বলল, আজ তিনকড়িবাবু এখনো এলেন না? রাজেন্দ্র বলল, হ্যাঁ তাই তো ভাবছি, আজ এখনো এলো না কেন? 8টা বাজে প্রায়। 8টা বাজার আগে তিনকড়ি এসে প্রবেশ করল। আজ তার মুখখানি বেশ হাসি হাসি। রাজেন্দ্র বলল, কিয়ে আজ এত দেরি যে? তিনকড়ি একখানি চেয়ার টেনে বসে বলল, আজ অফিস থেকে বেরোতেই দেরি হয়ে গেল। আজ একটা শুভ সংবাদ আছে ভাই। সকলে উৎসুক হয়ে তিনকড়ির মুখের পানে চাইল। রাজেন্দ্র জিজ্ঞাসা করল, কি বলো বলো? আমার মাইনে বেড়েছে। রাজেন্দ্রনাথ সজোরে টেবিল চাপড়ে বলল, হুররে, কত কত বাড়ল? তিনকড়ি বলল, 25 টাকা বেড়েছে। রাজেন্দ্রনাথের মুখে আনন্দজ্যোতি ফুটে উঠল। বলল, ব্রেভো, এসো আজ আর এক পেয়ালা চা খাওয়া যাক। ওরে রামধনিয়া, আর চা লে আও। উপস্থিত সকলেই আনন্দ করতে লাগলো। শরদিন্দু বলল, এই শুধু চা খেলেই কি আমরা ছাড়বো? রীতিমতো ভোজ চাই। তিনকড়িবাবু খাওয়াচ্ছেন কবে বলুন? রাজেন্দ্র বলে উঠল, এই তিনকড়ির হয়ে আমি খাওয়াবো, কবে খাবেন বলুন? অধর বললে, এই সম্মুখের এই শনিবারে। বেশ, তাই হবে। নতুন পেয়ালায় চা পান করতে করতে মহা উৎসাহের সঙ্গে ভোজ সম্পর্কে পরামর্শ চলতে লাগলো। মাসের 30টি দিন সন্ধ্যাবেলায় তিনকড়ি রাজেন্দ্রের সঙ্গেই বসে কাটায়। আপিস থেকে ফিরে হাত মুখ ধুতে যে দেরি, তারপরেই এখানে ছুটে আসে। এইখানেই সে প্রতি সন্ধ্যায় চা পান করে। জলযোগও এইখানেই সম্পন্ন হয়। এই নিয়মই বহু বছর থেকে চলে আসছে। বাল্যকাল থেকেই রাজেন্দ্রনাথ ও তিনকড়ির মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব। রাজেন্দ্র যদিও ধনীর সন্তান এবং তিনকড়ির পিতা সামান্য চাকুরিজীবী ছিলেন, তথাপি উভয়ের বন্ধুত্বে কোনো ব্যাঘাত হয়নি। দুজনে প্রায় সমবয়সী, বাল্যকালে একই বিদ্যালয়ে পাঠ করত, একসঙ্গেই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজের পাঠ আরম্ভ করে। বিয়ে পড়বার সময় কয়েকদিন আগে পিছু উভয়েরই বিবাহ হয়। তখন থেকেই উভয়ের বন্ধুত্ব আরও ঘনীভূত হয়ে উঠল। নিজ নিজ নবীনা প্রেয়সীর গুণগান পরস্পরের কর্ণে অবিশ্রাম গুঞ্জন করে কিছুতেই এদের তৃপ্তি হতো না, এবং উক্ত মহাশয়াদের পিতৃগৃহে অবস্থানকালীন কারও একখানি প্রেমলিপি এলে যতক্ষণ সেখানে সে বন্ধুকে না দেখাতে পারত ততক্ষণ ছটপট করতে থাকত। এই সময় থেকেই এ দুজনের বন্ধুত্বের নিবিড়তার আরও একটি কারণ উপস্থিত হয়। উভয়ই কবিতা রচনা আরম্ভ করে। একজন একটি কবিতা রচনা করলেই অপরকে সেটি দেখাবার জন্য ছুটত। সেসব দিনে কবিতা প্রকাশের চেষ্টাও যে এরা না করেছিল
এমন নয়। উভয়ই অনেকগুলি করে কবিতা কয়েকটি মাসিক পত্রে পাঠিয়েছিল, কিন্তু সেগুলি সম্পাদকের পর সম্পাদক ধন্যবাদের সঙ্গে ফেরত দিতে লাগলেন। রাজেন্দ্র বলল, এই মাসিকের সম্পাদকেরা কাব্যবিচার সম্বন্ধে নিতান্তই অপটু। তাদের কবিতা পাঠানো বেনাবনে মুক্ত ছড়ানোর মতোই নির্বুদ্ধিতা। পরামর্শ হয়ে রইল, যখন সময় আসবে উভয় পুস্তক আকারে কবিতাগুলি প্রকাশ করে সাহিত্য জগৎকে একেবারে চমৎকৃত করে দেবে। রাজেন্দ্র এতদিন কোন কালে তার কাব্য ছাপিয়ে উক্ত জগৎকে স্তম্ভিত করে দিতে পারত, কিন্তু 3 কড়ির অর্থাভাব, বই ছাপানোর সঙ্গতি তার ছিল না। সে রাজেন্দ্রের কাছে অর্থ সাহায্য গ্রহণ করতেও অসম্মত। সেজন্য বাধ্য হয়ে এতাবৎকাল সাহিত্য জগৎকে বঞ্চিত রাখতে হয়েছে। চা পান শেষ করে ভোজের পরামর্শ পাকাপাকি করে অভ্যাগতরা একে একে বিদায় গ্রহণ করল। রইল কেবল 3 কড়ি। দুজনে একা হলে রাজেন্দ্র বলল, যাক, এতদিন পরে তবু একটু সচ্ছলতা হলো, ততটা টানাটানি তো আর থাকবে না। 3 কড়ি বলল, হ্যাঁ ভাই, এমনি অবস্থা ছিল, কোনো মাসে একটি পয়সা রাখতে পারতাম না, এবার একটু নিঃশ্বাস ফেলে বাঁচব। রাজেন্দ্র বসে কি ভাবতে লাগলো, শেষে ফিক করে একটু হেসে ফেলল। 3 কড়ি বলল, হাসলে যে? একটা কথা ভাবছি। কি, বলো না। মনে পড়ে একদিন আমরা বলেছিলাম বই ছাপিয়ে আমাদের কবিতা বের করব। হ্যাঁ, খুব মনে পড়ে। আর আমার বই ছাপানোর ক্ষমতা ছিল না বলেই তুমিও নিজের বই এতদিন ছাপাওনি, তাও আমি জানি। বলে 3 কড়ি বন্ধুর পানে স্নেহপূর্ণ দৃষ্টিপাত করল। রাজেন্দ্র বলল, না না, তা নয়। আচ্ছা, বই ছাপতে কত খরচ পড়ে? কেমন ছাপাতে কত খরচ, কেমন কাগজেরই বা কত দাম, 3 কড়ি অনেক দিন থেকেই এ সকল তথ্য সংগ্রহ করে রেখেছিল। রাজেন্দ্রকে সমস্ত হিসাব দিয়ে বলল, এই ছবি দেবে? আমার ক্ষমতায় অবশ্য কুলোবে না। তোমার বইয়ে খান 2 রঙিন আর খান 4 এক বর্ণের ছবি দিতে পারো। আজকাল সকলেই বইয়ে ছবি দিচ্ছে। ছবি দিতে হলে কত খরচ, তাও রাজেন্দ্র জিজ্ঞাসা করল। ছবি দেবার প্রলোভনটি তার মনে বিলক্ষণই ছিল, কিন্তু খরচের ফর্দ শুনে রাজেন্দ্র বুঝতে পারল 3 কড়ির পক্ষে তার সাধ্যাতীত হবে। সুতরাং সে প্রলোভন মনেই দমন করে বললে, না, ছবিতে কাজ নেই, অমনিই ভালো। সমস্তই ঠিক হয়ে গেল। একই প্রেসে একই রকম কাগজে দুজনের বই মুদ্রিত হবে। রাত্রি অধিক হলো দেখে 3 কড়ি উঠল। রাজেন্দ্র বলল, তাহলে আর দেরি করো না, পাণ্ডুলিপিটি শিগগির তৈরি করে ফেলো। 3 কড়ি বলল, হ্যাঁ, কাল সকালেই আমি শুরু করে দেব। পাণ্ডুলিপি প্রস্তুত করতে করতে 3 কড়ির মনে কিন্তু বড়ই দ্বিধা উপস্থিত হল। পুরনো কবিতাগুলি যতই সে পড়ে ততই তার মনে হয়, ছি ছি, এ ছাপিয়ে কি হবে। 2 বছর পূর্বে নিজের এই কবিতাগুলো তার কাছে উচ্চদরের বলেই মনে হতো। এখন কিন্তু সেগুলি নিতান্তই বিশেষত্ব বর্জিত ও সাধারণ বলে তার বোধ হতে লাগল। একদিন সন্ধ্যার পর রাজেন্দ্রের বাড়ি গিয়ে সে ক্ষুণ্ণ স্বরে বলল, ভাই, তুমি বই ছাপাও, আমি ছাপাবো না। রাজেন্দ্র বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কেন, আবার হঠাৎ কি হলো? আমারও ছাইপাঁশ ছাপিয়ে কি হবে, শুধু লোকের কাছে হাস্যাস্পদ হওয়া বই তো নয়। রাজেন্দ্রের মনে প্রথম থেকেই ধারণা তার নিজের কবিতা 3 কড়ির অপেক্ষা অনেক উচ্চশ্রেণীর। আর্ট বলতে যা বোঝায় তা নাকি তার কবিতায় আছে, 3 কড়ির কবিতায় নেই। 3 কড়ি তার বন্ধুর মনের এই ভাবটি অবগত ছিল, কিন্তু স্নেহবশত কখনোই এর প্রতিবাদ করেনি। খোসামত করবার অভিপ্রায় নয়, বন্ধুত্ব প্রীতি কামনা করেই সে বরং মাঝে মাঝে এই ভ্রান্ত বিশ্বাসটুকু পোষকতাই করত। রাজেন্দ্র বলল, আরে না না, হাস্যাস্পদ হতে যাবে কেন? পাণ্ডুলিপিটি শেষ হলে তুমি আমার কাছে দিও, আমি বেশ করে দেখে শুনে যেখানে যা পরিবর্তন আবশ্যক করে দাঁড় করিয়ে দেব। এখন এই আশ্বাস 3 কড়ির কাছে সমধিক ভীতিপ্রদ বলে মনে হলো। সে বলল, এই জোড়াতালি দিয়ে কি আর হয় ভাই, সে কাজ নেই।
রাজেন্দ্র কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। শেষে বলল, তুমি না ছাপালে আমারও ছাপানো হয় না। তার স্বর ভারী নৈরাশ্যযুক্ত। তিনকড়ি বলল, আরে তোমার ভালো কবিতা, তুমি কেন ছাপাবে না ভাই? ছাপাও। না, সে কিছুতেই হবে না বলে রাজেন্দ্র গম্ভীর হয়ে বসে রইল। তার অবস্থা দেখে শেষে তিনকড়ি বলল, আচ্ছা, না হয় আমিও ছাপাবো, কিন্তু বেশি বড় বই নয় ভাই। ওরই মধ্যে খুব বেছে বুঝে অল্প গুটিকত কবিতা দিয়ে একখানা বই ছাপাবো। রাজেন্দ্র বলল, আমার বইখানা হবে বড় আর তোমারখানি হবে ছোট। তিনকড়ি স্নেহার্দ্র স্বরে বলল, হে, আমিও যে ছোট। তোমার বইখানি হবে বড় ভাই, আর আমারখানি ছোট ভাই। তোমার চেয়ে আমার বইখানি সকল বিষয়েই ছোট হবে, আকারেও ছোট, কবিতেও ছোট। শেষের কথাটিতে রাজেন্দ্রের তো কোনো সন্দেহই ছিল না। হেসে বলল, আচ্ছা, তাই হোক। এবার থেকে বুঝেছ তিনু, তুমি এক কাজ করো, কোনো একটা কবিতা তোমার মাথায় এলেই আমায় প্রথমে বলো। ঠিক কীরকম ছাঁচে ফেললে সেটির বেশ খোলতাই হবে আমি তোমায় বুঝিয়ে দেব। তারপর তুমি সেটি লিখবে। কিছু ভেবো না তিনু, আমি বেশ জানি তোমার ভেতরে পদার্থ আছে। তোমার শুধু একটু উপদেশ দরকার, আমি তোমায় ঠিক তৈরি করে তুলব। তখন দুই ভাই দিগ্বিজয় বেরুব। যথাসময়ে বলা যায় না, অনেক বিলম্বে বিস্তর টালমাটাল করে ছাপাখানা অবশেষে বই দুখানি শেষ করে দিল। রাজেন্দ্রের পুস্তকের নাম হয়েছে প্রসূনাঞ্জলি, তিনকড়ির পুস্তকের নাম গুঞ্জরণ। বইগুলি আসামাত্র সর্বপ্রথম খণ্ড উভয়ের করকমলে অকৃত্রিম প্রণয়োপহার স্বরূপ অর্পণ করল। তারপর প্রথম কাজ, প্রধান অপ্রধান সমস্ত সম্পাদককে এক এক খণ্ড বই সমালোচনার্থ প্রেরণ করা। সারাদিন এই কাজে অতিবাহিত হল। তিনকড়ি বলল, এবার সম্ভবত মাসিক সম্পাদকেরা কবিতার জন্য তোমায় ধরে পড়বে, তোমার উপর খুব জুলুম আরম্ভ হবে। রাজেন্দ্রনাথ উদারভাবে বলল, সে নিতান্ত পিড়াপিড়ি করে দেওয়া যাবে দু একটা, তোমার খাতা বেছেও দু একখানা পাঠানো যাবে। তিনকড়ি বলল, আরে রাম, আমার লেখা কেউ চাইবেও না, ছাপবেও না। রাজেন্দ্র বলল, কি ছাপবে না? তাদের ঘাড় ছাপবে। তোমার লেখাও ছাপতে হবে এই কড়ারে, তবে আমি লেখা দেব। যে সম্পাদক তোমার কবিতা ছাপতে নারাজ, তিনি আমার লেখাও পাবেন না, মাথা কুটে মরলেও না। তিনকড়ির পিঠ ঠুকে রাজেন্দ্র আবার বলল, আমরা দুই ভাই, বড় ভাই যেখানে ছোট ভাই সেখানে। ছোট ভাইটিকে যিনি আদর না করবেন, বড় ভাইকেও তিনি পাবেন না। স্নেহে আনন্দে তিনকড়ির চোখ সজল হয়ে এলো। হায় হতভাগ্যগণ, কি কুক্ষণেই তোমরা বই ছাপিয়েছিলে। সম্পাদকদের নামে বই পাঠানো শেষ হলে অন্যান্য সকলকে উপহার দেবার ধুম পড়ল। রাজেন্দ্রের বই তার শ্বশুরবাড়িতেই প্রায় 30 খানা খরচ হয়ে গেল। এমনকি উক্ত মধুপুরীতে সামান্য বাংলা লেখাপড়া যেন খানসামা ছিল, সেও একখণ্ড জামাইবাবুর বই বকশিস পেল। রাজেন্দ্রের বৈঠকখানা বিহারী সান্ধ্য চাপাইগণ প্রত্যেকে উভয় গ্রন্থই পেল। পাড়ার মাতব্বর ব্যক্তিদের অন্যান্য বন্ধুবর্গের করকমলও বঞ্চিত রইল না। যে সকল আত্মীয় বন্ধু বিদেশে থাকতেন, সকলের নামেই এক একখানি বই গেল। বঙ্গের খ্যাতনামা সুধীবৃন্দ, প্রধান প্রধান সাহিত্যিকগণ সকলেরই নামে ডাকযোগে বই প্রেরিত হল। তারপর কিছুদিন ধরে দুজনে দেখা হলেই কাউকে বই পাঠাতে ভুল হয়ে গেছে কিনা তারই আলোচনা হতো। ওহে, অমুককে তো আমি এখনো বই পাঠাইনি, তুমি পাঠিয়েছ? না ভাই, আমারও ভুল হয়ে গেছে। ছি ছি, কি মনে করবেন বলো দেখি, ইত্যাদি কথাবার্তা প্রায়ই হতে লাগলো। ত্রুটি সংশোধনে তিলমাত্র বিলম্ব হতো না। বিক্রয়ার্থ পুস্তকের দোকানে দোকানেও বই পাঠানো হলো, তবে দোকানদারেরা বেশি সংখ্যক বই একসঙ্গে নিতে চাইল না, বলল আমাদের গুদামে স্থানাভাব। রাজেন্দ্র অনেকগুলি মাসিক পত্রের গ্রাহক ছিল। সমালোচনা কবে বের হবে এই করে দুজনে অস্থির হয়ে উঠত।
এবং মাসিকপত্র এলেই খুলে আগে সমালোচনার পৃষ্ঠাগুলি দেখত। সেদিন সন্ধ্যাবেলা তিনকড়ি এসে দেখল রাজেন্দ্র কিছু বিমর্ষ। বসে জিজ্ঞাসা করল, এই কি হয়েছে? রাজেন্দ্র কোনো উত্তর না দিয়ে দেরাজ খুলে একখানি নতুন মাসিকপত্র বের করল। তিনকড়ি উৎকণ্ঠিত হয়ে বলল, এই বঙ্গপ্রভা নাকি? এই সমালোচনা বেরিয়েছে, দেখি দেখি। রাজেন্দ্র একটা স্থান খুলে তিনকড়ির হাতে কাগজখানি দিল। তিনকড়ি দেখল প্রাপ্ত পুস্তকের সংক্ষিপ্ত সমালোচনার স্তম্ভে তার গুঞ্জরণের সমালোচনা। রুদ্ধশ্বাসে সেটি পাঠ করল। বেশি নয়, বর্জাইশ অক্ষরে 12-14 লাইন মাত্র। গ্রন্থ ও গ্রন্থকারের নাম, গ্রন্থের আকার, পৃষ্ঠা সংখ্যা, প্রেস, প্রকাশক কে, মূল্য কত ইত্যাদি সংবাদেই 4-5 ছত্র ব্যয় হয়ে গেছে। বাকি কয় ছত্র সমালোচনা। তা বইখানিকে ভালোই বলেছে। লিখেছে, এই নব্য কবির ভাষায় ঝংকার আছে, ভাবে নতুনতা ও গভীরতা আছে, তার ভবিষ্যৎ আশাপ্রদ। সাহিত্যের আসরে তিনকড়িবাবুকে আমরা সাদরে বরণ করে নিচ্ছি। রাজেন্দ্র বলল, কি করে জানবো ভাই? তাই তো বলেই গুঞ্জরণের সমালোচনাটি অভিনিবেশ সহকারে সে দ্বিতীয়বার পাঠ করতে লাগল। এই সামান্য কয়েকটি প্রশংসা বাক্যেই তার অন্তর্প্রদেশে পুলকের হিল্লোল বইতে আরম্ভ করেছে। সহসা রাজেন্দ্র একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তা শুনে তিনকড়ি যেন চমকে একটু লজ্জিত হয়ে উঠল। কে যেন তার অন্তরে কষাঘাত করল। স্বার্থপর। তিনকড়ি বলল, এই আমার তো বোধ হয় গুঞ্জরণকেই যখন এ কথা বলেছে তখন প্রসূনাঞ্জলির আরও ভালো সমালোচনা করবে। রাজেন্দ্র বলল, দেখা যাক কি বলে। চা এলো। পান করতে করতে দুজনে গল্পগুজব করতে লাগলো। কিছুক্ষণ পরে অধরচন্দ্র এলো। রাজেন্দ্র তাকে সমালোচনাটি পড়তে দিল। সে পড়ে বলল, এই 10 লাইন সমালোচনা না করলেই নয়, যদি করলি বাবু তো একটু বড় করেই কর। তিনকড়ি বলল, যে যেমন বই তার তেমনি সমালোচনা হবে তো। ভালো বইয়ের সমালোচনা বেশ করেছে, দেখো না। প্রসূনাঞ্জলির সমালোচনা নেই শুনে অধর মত প্রকাশ করল, সেখানার সমালোচনা বোধ হয় একটু বড় করেই লিখবে, হয়তো এ মাসে স্থানাভাব হয়েছিল। তিনকড়ি বলল, হ্যাঁ আমারও তো তাই মনে হয়। উঠবার সময় তিনকড়ির ইচ্ছা হলো স্ত্রীকে দেখাবার জন্য কাগজখানি চেয়ে নিয়ে যায়, কিন্তু বলি বলি করেও বলতে পারল না। রাজেন্দ্রের সেই দীর্ঘ নিঃশ্বাস তার মনে পড়তে লাগল। ভাবল, যদি দুখানি বইয়েরই সমালোচনা থাকত সে কেমন আনন্দ হতো। না, এই আধখানা আনন্দে কোনো সুখ নেই। তিনকড়ি প্রস্থান করবার মিনিট 20 পরে রাজেন্দ্র আহারার্থ অন্তঃপুরে প্রবেশ করল। দেখল ভোজনকক্ষের বারান্দায় তিনকড়ির বাড়ির ঝি বসে আছে। ভোজনকক্ষে প্রবেশ করতেই তার স্ত্রী বললেন, হ্যাঁ গা, তোমার কাছে এ মাসের বঙ্গপ্রভা আছে? কেন? কিরণ আমায় চিঠি লিখে চেয়ে পাঠিয়েছে, বলেছে কাল সকালেই আবার ফিরে পাঠাবে। কিরণবালা তিনকড়ির স্ত্রীর নাম। রাজেন্দ্র আসনে বসতে যাচ্ছিল, এই কথা শুনে থমকে দাঁড়ালো। ভ্রু কুঞ্চিত করে মুহূর্তকাল কি চিন্তা করল, তারপর জুতো পায়ে দিয়ে খটমট করতে করতে বাইরে গেল। বঙ্গপ্রভাখানি এনে স্ত্রীর পায়ের কাছে ছুঁড়ে ফেলে দিল। স্ত্রী অবাক হয়ে স্বামীর মুখের পানে কয়েক মুহূর্ত চেয়ে রইলেন। তারপর কাগজখানি কুড়িয়ে বাইরে এসে ঝিকে দিলেন। ঝি শঙ্কিত স্বরে বলল, হ্যাঁ বৌমা, বাবু কি রাগ করেছেন? বারান্দায় বসে সে মুক্ত দ্বার পথে সমস্তই দেখতে পেয়েছিল। গৃহিণী বললেন, না না, রাগ করবেন কেন? ঝির কিন্তু সে কথা বিশ্বাস হলো না। সে একটু চিন্তাযুক্ত হয়েই বাড়ি ফিরল। যা কিছু দেখেছিল এবং শুনেছিল সমস্তই গিয়ে বর্ণনা করল। এদিকে রাজেন্দ্র মাথাটি নিচু করে কোনো মতে ভোজন শেষ করে উঠে পড়ল। মনে মনে সে ক্রমাগত বলছিল, অকৃতজ্ঞ, স্বার্থপর, 1 মিনিট দেরি সইল না, বাড়ি গিয়েই স্ত্রীর কাছে গল্প করেছ, আনন্দে এতই উন্মত্ত হয়েছ। পরদিন কিন্তু মনে মনে রাজেন্দ্রের বড় লজ্জা বোধ হল। ভাবল,
কাল অনর্থক আমি 3 কড়ির উপর রাগ করেছিলাম। নিজের বইয়ের ভালো সমালোচনা হয়েছে, স্ত্রীর কাছে তা গল্প করে সে এমন কি অন্যায় কাজ করেছে? আর স্বামীর প্রশংসা পড়বার জন্য আগ্রহ তার স্ত্রীর পক্ষে তো নিতান্তই স্বাভাবিক। অবশ্য যদি আমার বইয়ের কোনো নিন্দা ওই সংখ্যায় বেরুতো, তা সত্ত্বেও তিনু যদি ওরূপ আচরণ করত, তবে আমার রাগ বা অভিমান করবার কারণ ছিল বটে। ঝি গিয়ে যদি বলে থাকে, না জানি 3 কড়ি কি মনে করেছে। ওদিকে 3 কড়িও যখন শুনল কিরণ তার অজ্ঞাতসারে বঙ্গপ্রভা আনতে রাজেন্দ্রের বাড়ি ঝি পাঠিয়েছে, তখন সে মনে মনে একটু সংকুচিত হল। তারপর ঝি যখন এসে সকল কথা বলল, তখন সে লজ্জায় ক্ষোভে এতটুকু হয়ে গেল। স্ত্রীর ওপর রাগও হলো। 3 কড়ি ভাবতে লাগলো, ছি ছি, বড় অন্যায় হয়ে গেছে। রাজেন্দ্র আমাকে অতি স্বার্থপর, হৃদয়শূন্য ভাবছে। এই চিন্তায় রাত্রে তার ভালো ঘুম হলো না। পরদিন আপিসেও মনটা বড় খারাপ রইল। সন্ধ্যাবেলা 3 কড়ি এলে হাসি মুখে রাজেন্দ্র জিজ্ঞাসা করল, কি হে গিন্নি, কাল রাত্রে সমালোচনা পড়ে কি বললেন? 3 কড়ি লজ্জিতভাবে বলল, কি আর বলবে, বেশ লিখেছে। কিছু অতিরিক্ত পুরস্কার দিলেন না? 2টো বেশি করে পান টান কি অন্য কিছু? রাজেন্দ্র বক্র হাসি হাসল। এইরূপ হাস্য পরিহাসে উভয়ের হৃদয় আবার স্বাভাবিক সুস্থতা লাভ করল। 2 দিন পরে চোরবাগানের কালীমিত্রের বাড়ি উভয়েরই বিবাহের নিমন্ত্রণ ছিল। সন্ধ্যার পর 3 কড়ি সাজসজ্জা করে এলো। রাজেন্দ্রের সঙ্গে তার গাড়িতেই চোরবাগান যাত্রা করল। বিবাহ সভায় বসে গল্পগুজব চলছে, এমন সময় একজন প্রৌঢ় ব্যক্তি এসে উপস্থিত হলেন। অমনি চারদিক থেকে আসুন আসুন রব উত্থিত হলো। তাকে স্থান দেবার জন্য অনেকেই সসম্ভ্রমে সরে বসতে লাগলো। থাক থাক, আপনারা কষ্ট করবেন না, আমি এখানেই বসছি বলে তিনি 3 কড়ি ও রাজেন্দ্রের সান্নিধ্যেই উপবেশন করলেন। 3 কড়ি নিকটস্থ একজন পরিচিত ব্যক্তির কানে কানে জিজ্ঞাসা করল, ইনি কে? চেনেন না? ইনি মনতোষবাবু, আর্যশক্তির সম্পাদক। আচ্ছা, আমি আলাপ করিয়ে দিচ্ছি বলে তিনি ডাকলেন, এই মনতোষবাবু, ও মনতোষবাবু, এদিকে একটু সরে আসুন না। ইনি আপনার সঙ্গে আলাপ করতে চাচ্ছেন। এর নাম 3 কড়ি বিশ্বাস, বেঙ্গল অফিসে চাকরি করেন, আর একজন কবি। আর এর নাম রাজেন্দ্রবাবু, রাজেন্দ্রনাথ বসু। ইনি মস্ত লোকের ছেলে। ওই শ্যামপুকুরের বিজয়কৃষ্ণ বসু মহাশয়ের নাম শুনেছেন তো? ইনি তাঁরই পুত্র। মনতোষবাবু বললেন, আচ্ছা, বেশ বেশ, এই আপনাদের সঙ্গে আলাপ হয়ে ভারী সুখী হলাম। তা 3 কড়িবাবু, আপনি কবি? আগে না বলে 3 কড়ি হাসতে লাগলো। আপনি কি গুঞ্জরণ বলে বই লিখেছেন? 3 কড়ি একটু সলজ্জভাবে বলল, আগে সেটা অস্বীকার করতে পারি নে। মনতোষবাবু বললেন, অস্বীকার করলে চলবে কেন? আমাকে সমালোচনার জন্য পাঠিয়েছেন, আমি আপনার বই পড়েছি। বইখানি আমার বেশ লেগেছে 3 কড়িবাবু। আজকাল যাঁরা সব কবিতা লিখছেন, কেবল শব্দাড়ম্বরই বেশিরভাগ, ভাবের সাড়া বড় পাওয়া যায় না। তা আপনার কবিতায় ভাব আছে, বেশ ভাব আছে। এই প্রকাশ্য সভায় সহস্র লোকের মাঝখানে সুবিখ্যাত আর্যশক্তির প্রবীণ সম্পাদকের মুখে এই প্রশংসাবাদ শুনে 3 কড়ির দেহ রোমাঞ্চিত হয়ে উঠল। রুদ্ধ কণ্ঠে সে বলল, আগে আমার এই সামান্য কবিতা আপনার ভালো লেগেছে শুনে বড় আহ্লাদ হলো। মনতোষবাবু বললেন, এই আসছে মাসের আর্যশক্তিতে সমালোচনা দেখবেন। 3 কড়ি সহসা রাজেন্দ্রের পানে চেয়ে দেখল তার মুখ পাংশুবর্ণ ধারণ করেছে। একটু ইতস্তত করে 3 কড়ি বলল, মনতোষবাবু, আপনি রাজেন্দ্রবাবুর বইখানিও পড়েছেন বোধ হয়? সেখানেও আপনার কাছে সমালোচনার জন্য গেছে। কোন রাজেন্দ্রবাবুর বই? ইয়ের বই? হ্যাঁ, ইনিও প্রসূনাঞ্জলি বলে একখানি কবিতার বই ছাপিয়েছেন। মনতোষবাবু একটু ভেবে বললেন, কি জানি, মনে তো পড়ছে না। আচ্ছা, দেখব এখন।
তিনকড়ি বলল, আগে আমার কবিতার চেয়ে এর কবিতা ঢের ভালো। এর দেখেই একরকম আমার লিখতে শেখা। বটে, বলেন কি? আচ্ছা, আমি দেখব। কি বই বললেন? কুসুমাঞ্জলি? আগে না, এই প্রসূনাঞ্জলি। আচ্ছা আচ্ছা, বেশ। তা তিনকড়ি বাবু, কোনো মাসিক পত্রিকায় তো আপনার কবিতা দেখতে পাইনি। তিনকড়ি বলল, না, মাসিকে লিখিনি। কেন লেখেন না? লেখা উচিত। মাসিকে লেখা বেরুলে অতি অল্প সময়ের মধ্যেই বহু লোকে তা পড়ে ফেলে। আমার আর্য শক্তিতে যদি আপনার একটা কবিতা ছাপা হয়, 1 সপ্তাহের মধ্যে অন্তত 10,000 লোকের চোখে সেটা পড়বে। আর আপনি যদি বই ছাপিয়ে বের করেন, সেই বই 10,000 লোকের চোখে পড়তে কত বছর লাগবে বলুন দেখি? তিনকড়ি হেসে বলল, 2-3 পুরুষের কম নয়, যদি ততদিন আমার বই বেঁচে থাকে। সম্পাদক বললেন, হ্যাঁ, তবে আপনি আমার আর্য শক্তিতে লিখুন। বেশ ভালো দেখে গোটা 10-12 কবিতা, বেশ বাঁচা বাঁচা, বুঝেছেন? পাঠাতে পারবেন? আপনার কতগুলো প্রকাশিত কবিতা মজুত আছে? বিস্তর কবিতা মজুত আছে। আপনার 3 মাসের আর্য শক্তির আগাগোড়া মায় বিজ্ঞাপনের পাতা শুদ্ধ ভরিয়ে দিতে পারি। বলে তিনকড়ি হাসতে লাগলো। তা বেশ, পাঠাবেন। বেশি নয়, গোটা 10-12। সবগুলোই যে 1 মাসে ছাপাবো তা নয়। কোনো মাসে 1টি, কোনো মাসে 2টি, বুঝেছেন? তা পাঠাবেন তো? হ্যাঁ, পাঠিয়ে দেব। আগামী সংখ্যা আর্য শক্তি এখনো 2 ফর্মা ছাপা বাকি। যদি কাল কি পরশু পাঠান, তবে এই মাসেই 2-1টি কবিতা যেতে পারে। পাঠাবেন? হ্যাঁ, বেশ, কালই আপনাকে 1 ডজন কবিতা আমি পাঠিয়ে দেব। আপনি কি আর্য শক্তির গ্রাহক? আগে না। আচ্ছা, আপনার নাম লেখকের তালিকায় আমি চড়িয়ে দেব এখন। কবিতাগুলো পাঠাবার সময় আপনার ঠিকানাটিও অনুগ্রহ করে লিখে দেবেন। বেশ, লিখে দেব। এই সময় শব্দ শোনা গেল, ব্রাহ্মণ মশাইরা গা তুলুন। মনুতোষবাবু উঠে বললেন, আচ্ছা, তাহলে ওই কথাই রইল তাহলে, বলে নিজের জুতো অন্বেষণে ব্যাপৃত হলেন। তিনি নয়নপথের অন্তরাল হলে তিনকড়ি রাজেন্দ্রকে বলল, এই লোকটি বেশ অমায়িক না? রাজেন্দ্র কাষ্ঠ হাসির সঙ্গে বলল, হ্যাঁ। এই মাসিক পত্রে লেখা ছাপানো সম্বন্ধে উনি যা বললেন, সেটা কিন্তু খুব ঠিক বলে মনে হয়। অল্প সময়ের মধ্যে অনেক দূর পর্যন্ত লেখাটা ছড়িয়ে পড়ে। রাজেন্দ্র অন্যদিকে চেয়ে বলল, হ্যাঁ। দেখো ভাই, আমরা আগে যা মনে করতাম যে মাসিক পত্র সম্পাদকেরা কাব্য বিচার সম্বন্ধে এক একটি আস্ত গরু, তা কিন্তু নয়। কি বলো? রাজেন্দ্র শুধু বলল, হ্যাঁ। এই আর্য শক্তিখানা আজকাল বেশ নাম করে নিয়েছে, আর ঠিক 1 তারিখেই বেরোয়। এইটাই ওর খুব বাহাদুরি না? রাজেন্দ্র কষ্টে সৃষ্টে বলল, হ্যাঁ। এমন সময় শব্দ শোনা গেল, এই কায়স্থ মশাইরা, বৈদ্য মশাইরা অনুগ্রহ করে গা তুলুন। রাজেন্দ্র ও তিনকড়ি তখন গা তুলে সকলের সঙ্গে ভোজনস্থান অভিমুখে চলল। দুজনের বন্ধুত্বের নির্মল আকাশে এইরূপে একটুখানি মেঘের সঞ্চার হল। তিনকড়ি বুঝতে পারল রাজেন্দ্রের মনে একটু ভাবান্তর উপস্থিত হয়েছে। প্রকাশ্যে কোনো কথা হলো না। তিনকড়ি মনে মনেই বলল, এ তো বড় জুলুম। আমার লেখা যদি লোকে ভালো বলে, তাতে ওর এই অসন্তোষ কেন? ওর লেখা যদি 5 জনে ভালো বলে, তাতে আমার তো আহ্লাদই হবে। প্রতিদিন সন্ধ্যার পর তিনকড়ি যেমন রাজেন্দ্রের বাড়িতে যেত, তেমনই যেতে লাগলো। যেমন গল্পগুজব চলত, সেই রূপই চলতে লাগলো। কিন্তু তথাপি পূর্বের মতো সেরূপ প্রাণখোলা হাসি কথা আর যেন দুজনে হয় না। তিনকড়ি মনে মনে আশা করতে লাগল, যদি আর্যশক্তিতে দুজনের পুস্তকেরই অনুকূল সমালোচনা প্রকাশিত হয়, তাহলে রাজেন্দ্রের মনে আর কোনো দুঃখ থাকবে না, মেঘ কেটে যাবে। সেও তো আর বিলম্ব নেই। আজ বাংলা মাসের 28, আর 3টি দিন মাত্র অপেক্ষা।
দোসরা তারিখে বেলা 9টার ডাকে আর্যশক্তি এলো। মোড়ক খুলে তিনকড়ি দেখল সর্বনাশ হয়েছে। শেষের দিকে তার একটি কবিতা মুদ্রিত হয়েছে। গুঞ্জরণের প্রায় 1 কলম ব্যাপী সমালোচনা রয়েছে, আর প্রসূনাঞ্জলির সমালোচনায় কেবলমাত্র লেখা, এই প্রসূনগুলির না আছে রূপ, না আছে গন্ধ। পড়ে তিনকড়ি মাথায় হাত দিয়ে বসে পড়ল। ভাবতে লাগলো, এ দেখে রাজেন্দ্রও একেবারে মর্মাহত হয়ে পড়বে। তার যেরূপ মনের গতি, সে তো আমাকে কিছুতেই আর ক্ষমা করতে পারবে না। এ কি হলো? এর থেকে যদি উভয়ের পুস্তকেরই প্রতিকূল সমালোচনা বের হতো, সে যে ছিল ভালো। গুঞ্জরণের সমালোচনাটি তিনকড়ি দ্বিতীয়বার পাঠ করল। বিবাহ সভায় সম্পাদক মহাশয় মৌখিক যে প্রশংসা বাক্য করেছিলেন, লেখায় তার অনেক বেশি রয়েছে। কয়েকটি স্থান উদ্ধৃত করে ভাবের সৌন্দর্য দেখিয়েছেন। সমালোচনাটি পড়তে পড়তে তার অঙ্গে যেন পুষ্পবৃষ্টি হতে লাগল, কিন্তু সে যেন কণ্টকে ক্ষতবিক্ষত অঙ্গে পুষ্পবৃষ্টি। পত্রিকাখানি হাতে করে মহাবিষ্ট নয়নে তিনকড়ি ভাবতে লাগল। কিছুক্ষণ এইভাবে অতীত হলে তার স্ত্রী এসে দ্বারের কাছে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ গা, এখনো স্নান করলে না? অফিসের বেলা হলো যে। সে শব্দে চকিত হয়ে তিনকড়ি বলল, হ্যাঁ, কি বলছো? বসে বসে কি ভাবা হচ্ছিল? হাতে ওখানে কি? এই আর্যশক্তি এসেছে, সমালোচনা আছে, দেখি দেখি। বলে তিনি কাগজখানি স্বামীর কাছ থেকে এক প্রকার কেড়েই নিলেন। দেখো, বলে তিনকড়ি স্নান করতে গেল। তিনকড়ি আহারে বসলে পাখার বাতাস করতে করতে কিরণ বললেন, তা এতে রাগ করলে চলবে কেন বাপু? ও সমালোচনা তুমি তো আর লেখনি। তাদের যে বইখানা ভালো লেগেছে সেখানে তারা ভালো বলেছে, যেখানে মন্দ লেগেছে সেখানে মন্দ বলেছে, এতে তোমার দোষ কি? তিনকড়ি বিষণ্ণভাবে বলল, সে কথা যদি সে বুঝবে তাহলে আর ভাবনা কি ছিল। আপিসে সারাটা দিন তিনকড়ির মনটা খারাপ হয়ে রইল। সন্ধ্যাবেলা রাজেন্দ্রের কাছে গিয়ে কেমন করে সে দাঁড়াবে, কি বলে তাকে সান্ত্বনা দেবে। মনে মনে স্থির করে রাখল, বলবে মাসিকপত্রের সম্পাদকেরা কাব্যবিচারে সম্পূর্ণ অসমর্থ। এই দুটি সমালোচনাই তার প্রকৃষ্ট প্রমাণ। আর ওদের অনুকূল বা প্রতিকূল সমালোচনায় কিছুই যায় আসে না। ভালো জিনিসের আদর সর্বসাধারণে করবেই করবে, মাসিকের সমালোচনায় তারা কখনোই ভুলবে না, ইত্যাদি ইত্যাদি। কিছুতেই কিন্তু তিনকড়ি মনে উৎসাহ পেল না। কথায় ছিঁড়ে ভেজবার সম্ভাবনা সুদূর পরাহত বলেই তার মনে হতে লাগল। সন্ধ্যার সময় বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে কিঞ্চিত জলযোগান্তে ভারাক্রান্ত হৃদয়ে তিনকড়ি ধীরে ধীরে রাজেন্দ্রের বাড়ির অভিমুখে অগ্রসর হল। পৌঁছে দারোয়ানের কাছে শুনল, বাবু আজ 2টোর প্যাসেঞ্জার গাড়িতে সুন্দরগঞ্জে তার জমিদারিতে চলে গেছেন। কবে ফিরবেন কিছুই বলে যাননি। তিনকড়ি বন্ধুর এই সহসা অন্তর্ধানের কারণ বুঝল। বুঝে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে গৃহে ফিরে চুপ করে শয্যার ওপর পড়ে রইল। স্ত্রী কাছে এলে বলল, রাত্রে সে কিছুই খাবে না, তার মাথাটা বড় ধরেছে। 1 সপ্তাহ কেটে গেল, রাজেন্দ্রের কোনো খোঁজ খবর নেই। তিনকড়ি তাদের বাড়িতে গিয়ে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, বাবু কবে ফিরবেন, কিছু সংবাদ এসেছে কি? উত্তর পায় কোনো সংবাদ আসেনি। রাজেন্দ্রের ফিরতে যখন এতই বিলম্ব হচ্ছে, তখন তাকে একখানা চিঠি লেখা প্রয়োজন। এই ভেবে তিনকড়ি কাগজ কলম নিয়ে চিঠি লিখতে বসল। প্রথমে অন্যান্য কথা লিখে নাম স্বাক্ষর করে শেষে পুনশ্চ দিয়ে বলল, আর্যশক্তির সে সমালোচনা দেখেছ বোধহয়? সে সমালোচনা নিতান্তই অর্বাচীনের মতো লেখা, তার কোনো মূল্য নেই। আবার সপ্তাহ কাটল, কিন্তু কোনো উত্তর এলো না। একদিন সন্ধ্যার সময় অফিস থেকে ফিরে তিনকড়ি দেখল বঙ্গপ্রভা এসেছে। প্রসূনাঞ্জলির কি সমালোচনা হলো দেখবার জন্য আগ্রহের সঙ্গে মোড়ক খুলল। অনেক পুস্তকের সমালোচনা রয়েছে, কই প্রসূনাঞ্জলির নামোল্লেখ পর্যন্ত নেই। তিনকড়ি জানে
রাজেন্দ্রের ডাক প্রতিদিন ঠিকানা কেটে সুন্দরগঞ্জে পাঠানো হয়। এই একদিনের মধ্যেই এই সংখ্যার বঙ্গপ্রভাখানি তার হস্তগত হবে। সে তখন আবার একটা নতুন আঘাতপ্রাপ্ত হবে। এই সময় আরও 3খানি কাগজে 3 কড়ির পুস্তকের প্রশংসা বের হয়ে গেল। তার মধ্যে কেবল 1খানি কাগজ প্রসূনাঞ্জলির উল্লেখ করেছে। সমালোচনায় কেবলমাত্র লিখেছে এ 1খানি মামুলি কবিতা পুস্তক। 3 কড়ি জানত রাজেন্দ্র এই কাগজখানির গ্রাহক নয়, তাই আশা করতে লাগলো এ রাজেন্দ্রের দৃষ্টিতে পড়বে না। কাগজের পর কাগজে অনুকূল সমালোচনা বের হওয়াতে 3 কড়ির একদল ভক্ত জুটে গেল। তারা প্রতিদিন সন্ধ্যার পর 3 কড়ির বৈঠকখানায় এসে তাকে ঘিরে বসত। 5-6 দিন অন্তর 3 কড়ির 1 টিন করে চা ফুরোতে লাগল। এর মধ্যে শরদিন্দুই বাস্তবিক সমজদার লোক ছিল। তার বয়স 3 কড়ির থেকে অল্প, কিন্তু এক একটি এমন কথা বলতো যে 3 কড়ি আশ্চর্য হয়ে যেত। ইংরেজি ও সংস্কৃত কাব্য সাহিত্য লোকটার বেশ পড়া ছিল। সে প্রায়ই এসে জিজ্ঞাসা করত, এই 3 কড়ি বাবু, নতুন কিছু লিখলেন নাকি? নতুন কোনো লেখা পেলে তা আগ্রহের সঙ্গে পাঠ করত এবং প্রায়ই যথেষ্ট সুখ্যাতি করত। এইটি 3 কড়ির চক্ষুষ্মান ভক্ত। আর একটি ছিল অন্ধভক্ত, তার নাম বিহারীলাল। সে পটলডাঙ্গার একটি ছাপাখানায় প্রিন্টারি কাজ করত, কিন্তু বাংলা কাব্য তার বেশ পড়া ছিল। সে 3 কড়ির কোনো রচনায় কিছুমাত্র দোষ দেখতে পেত না। কেউ কোনো দোষ বের করলে তার সঙ্গে বিহারী কোমর বেঁধে তর্ক আরম্ভ করত। 3 কড়ির বাড়ির অতি কাছেই তার বাসা ছিল। গুঞ্জরণের প্রায় সমস্ত কবিতাই তার মুখস্থ। তার মতে রবিবাবুর পর বঙ্গদেশে একটিমাত্র কবি জন্মগ্রহণ করেছিলেন, তিনি 3 কড়ি বাবু। 1 মাস কেটে গেল, রাজেন্দ্রের কোনো সংবাদ নেই। পূর্বেও সে মাঝে মাঝে জমিদারিতে যেত বটে, কিন্তু এতদিন ধরে সেখানে থাকত না। 2-1 দিন অন্তর 3 কড়িকে পত্রও লিখত। ক্রমে 3 কড়ি একটু দুর্ভাবনায় পড়ে গেল। নতুন আর্যশক্তি এসেছে। এবার 3 কড়ির 2টি কবিতা ছাপা হয়েছে। একটি তো একেবারে প্রথম পৃষ্ঠায়। সম্প্রতি আবার বঙ্গপ্রভা সম্পাদকও কবিতা চেয়ে 3 কড়িকে পত্র লিখেছেন। যশের আস্বাদন পেয়ে বন্ধুবিচ্ছেদ দুঃখ 3 কড়ি অনেকটা ভুলে রইল। তার ভক্তরা ক্রমাগত তাকে আর একখানি বই প্রেসে দেবার জন্য উত্তেজিত করতে লাগল। অর্থাভাবের অজুহাত দেখালে বিহারী বলল, এই আপনি আমাদের প্রেসে ছাপাতে দিন, এই যা বিল হবে ম্যানেজারকে বলবো এখন আমার মাইনে থেকে মাসে 10 টাকা করে কেটে নিয়ে শোধ করবে। বই বিক্রি হলে তখন আপনি আমার টাকা শোধ করবেন। 3 কড়ি বলল, তোমার তো 40টি টাকা মাইনে, মাসে মাসে 10টি টাকা কাটা গেলে তোমার সংসার চলবে কি করে? মহা উৎসাহের সঙ্গে বিহারী বলল, সে আমি যেমন করে পারি চালিয়ে নেব। এইরূপে কিছুদিন যায়। একদিন আপিসের একটি বাবুর হাতে নতুন রত্নাকর মাসিক পত্রখানি দেখে 3 কড়ি চেয়ে নিল। পাতা উল্টাতে উল্টাতে শেষ দিকে দেখে প্রসূনাঞ্জলির সমালোচনা রয়েছে। বেশ অনুকূল সমালোচনা। তবে 3 কড়ির মনে হলো প্রশংসাটি একটু যেন মাত্রা ছাড়িয়ে গেছে। ভাবল তা হোক, এতে রাজেন্দ্রের বেদনাতুর হৃদয় কিছু পরিমাণে সুস্থ হবে। বাবুটিকে 3 কড়ি জিজ্ঞাসা করল, মশাই ও কাগজখানি কবে পেলেন? এই আজকেই, অফিসে আসবার পথে ওদের অফিসে গিয়ে হাতে করে নিয়ে এলাম। এই কাগজখানি অনুগ্রহ করে আমায় দিন, আমার বিশেষ প্রয়োজন আছে। আমি কাল আপনাকে আরেকখানি এনে দেব। আচ্ছা বেশ। 3 কড়ি ভাবল আজ রত্নাকর পোস্ট হয়ে কাল প্রাতে রাজেন্দ্রের কলকাতার বাড়িতে পৌঁছবে। কাল ঠিকানা কেটে পাঠালে পরশু জমিদারিতে ওর হস্তগত হবে। এ কাগজখানি আমি আজই তাকে পাঠিয়ে দিই, একদিন পূর্বে সে পাবে। আমার জন্যই বিক্ষত হৃদয়ে সে আজ গৃহত্যাগী। শুশ্রূষাটুকু আমার হাত দিয়ে সে প্রাপ্ত হোক। এই মনে করে উচ্ছ্বসিত ভাষায় আনন্দ প্রকাশ করে 3 কড়ি তার বন্ধুকে একখানি পত্র লিখল। রত্নাকরখানিও পাঠিয়ে দিল। সন্ধ্যার সময় অফিস থেকে বেরিয়ে সেই বাবুটির জন্য এই সংখ্যা কাগজ কিনবার অভিপ্রায়ে বাড়ি ফেরবার পথে 3 কড়ি রত্নাকর অফিসে গেল।
ম্যানেজার তখন সমস্ত কাগজ ডিসপ্যাচ শেষ করে শ্রান্ত দেহ চেয়ারে এলিয়ে দিয়ে সুখে ধূমপান করছেন। 3 কড়ি গিয়ে এই সংখ্যার কাগজ চাইল। ম্যানেজার বললেন, বসুন মশাই, দিচ্ছি। নিকটস্থ বেঞ্চিতে 3 কড়ি উপবেশন করল। ম্যানেজার জিজ্ঞাসা করল, তা মশায়ের নাম? হ্যাঁ, আমার নাম শ্রী 3 কড়ি দাস বিশ্বাস। এমন সময় একটি বাবু ভেতর দিকে দরজায় মুখ দিয়ে জিজ্ঞাসা করলেন, এই ম্যানেজার বাবু, এই সুন্দরগঞ্জে কাগজগুলো পাঠালেন? দেখবেন যেন ভুল না হয়। ম্যানেজার বললেন, হ্যাঁ পাঠিয়েছি, ভুলিনি। সুন্দরগঞ্জের নাম শুনে 3 কড়ি কিছুতেই কৌতূহল দমন করতে পারল না। ম্যানেজারকে জিজ্ঞাসা করল, আমি সুন্দরগঞ্জ জানি, সেখানে আপনাদের কে কে গ্রাহক আছেন মশাই? ম্যানেজার বললেন, গ্রাহক গ্রাহক সেখানে কেউ নেই। তবে ওই যে উনি সুন্দরগঞ্জে কাগজ পাঠাবার কথা জিজ্ঞাসা করলেন? ম্যানেজার চুরুটে লম্বা টান দিয়ে বললেন, সেখানে খোদ কর্তাই যে রয়েছেন, সম্পাদক মশাই। 3 কড়ি বেশ বুঝছিল এ সকল কথা জিজ্ঞাসাবাদ তার পক্ষে একান্তই অনধিকার চর্চা, কিন্তু তার দুর্নিবার কৌতূহল কর্তব্যবুদ্ধিকে বিপর্যস্ত করে ফেলল। তাই সে আবার জিজ্ঞাসা করল, এই সম্পাদক মশাই সেখানে কি করছেন মশাই? হাওয়া বদলাচ্ছেন। পদ্মার ওপরেই সেখানকার জমিদার ওই রাজেন্দ্রবাবুর সুন্দর একটি কাছারি বাড়ি আছে, এই সেখানে রয়েছেন। আর কার নামে কাগজ পাঠালেন? সম্পাদক মশাইয়ের ভাইপো করুণাবাবু, তিনি সম্প্রতি সেখানে নায়েবি কর্মে বহাল হয়েছেন। আর একখানা গেল রাজেন্দ্রবাবুর নামে। ম্যানেজার মহাশয়ের চুরুট শেষ হলো। উঠে আলমারি থেকে একখানি রত্নাকর বের করে 3 কড়ির হাতে দিয়ে বললেন, এই নিন, 6 আনা দাম। সপ্তাহ পরে 3 কড়ি বহু আকাঙ্ক্ষিত পত্রখানি পেল। পোস্টকার্ডে অতি সংক্ষিপ্ত ভাষায় লেখা, ভাই তিনু, তোমার 2খানি পত্র পেয়েছিলাম, আজ 1খানি পত্র ও মাঘের রত্নাকর পেলাম, তার জন্য বহু ধন্যবাদ। নানা কাজের ভিড়ে পত্রাদি লিখবার অবকাশ পাইনি। যা হোক, আগামী বুধবারে কলকাতায় ফিরব, সাক্ষাতে সমস্ত কথা হবে। ইতি তোমার স্নেহের রাজেন। দিন গুনে গুনে অবশেষে বুধবার এলো। অফিস থেকে ফিরে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কাপড় বদলে 3 কড়ি বের হতে চাইল। কিরণ বলল, চায়ের জল চলেছে? চা আমি সেখানে খাবো। ঝি খাবার আনতে গেছে, এখনই এলো বলে। অন্তত খাবারটা খেয়ে যাও। না, আমি সেইখানেই খাবো বলে 3 কড়ি বেরিয়ে গেল। রাজেন্দ্রের গৃহে পৌঁছে দেখল দ্বারের কাছে তার গাড়ি প্রস্তুত। ওপরে উঠে দেখল বৈঠকখানা শূন্য। 2-1 মিনিট পরে সাজসজ্জা করে রাজেন্দ্র বৈঠকখানায় এলো। 3 কড়ি বলল, এই কি হে, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কোথায় চললে? এক জায়গায় নেমন্তন্ন আছে। কোথায়? রাজেন্দ্র একটু ইতস্তত করে বলল, ওই কৃষ্ণবিহারী বাবুর বাড়ি। কৃষ্ণবিহারী বাবুকে? রাজেন্দ্র এই সময় নিজের পকেট থেকে ঘড়ি ও চেন বের করে দিয়ে বলল, ওরে, ওই সোনার ঘড়ি আর গার্ড চেনটা নিয়ে তো। 3 কড়ি আবার জিজ্ঞাসা করল, এই কোন কৃষ্ণবিহারী বাবু? রাজেন্দ্র অন্য মনে বলল, হ্যাঁ, ওই যে ওই কি বলে রত্নাকর কাগজের সম্পাদক কৃষ্ণবিহারী বাবু। উভয়ের পরিচিত বন্ধুবর্গের নাম উভয় বিলক্ষণ অবগত ছিল। তাই 3 কড়ি জিজ্ঞাসা করল, এই তাঁর সঙ্গে কবে আলাপ হলো? রাজেন্দ্র যেন একটু বিরক্ত হয়ে বলল, বেশি দিন নয়। এই সময় খানসামা সোনার ঘড়ি ও গার্ড চেন এনে দিল। তা গলায় ধারণ করে রাজেন্দ্র একটু ইতস্তত করতে লাগল। 3 কড়ি বলল, একটু পরেই যেও না হয়, এই তো মোটে 7:30। এরই মধ্যে তোর পোলাও সেখানে ঠান্ডা হয়ে যাবে না, বস। বুঝবো, আচ্ছা বলে রাজেন্দ্র উপবেশন করল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট দুজনেই নীরব।
তিনকড়ি মাঝে মাঝে বন্ধুর দিকে দৃষ্টি করছে। সে দৃষ্টিতে বিষাদ এবং আমোদ সমভাবেই মিশ্রিত। রাজেন্দ্রের ভাবটা অন্যরূপ। সে ক্রমাগত উসখুস করতে লাগল। তার ভাব দেখে তিনকড়ি বলল, আচ্ছা এখন তাহলে উঠি, আর তোমার দেরি করে দেব না। রাজেন্দ্র যেন বাঁচল। তিনকড়ি উঠবার পূর্বেই সে উঠে পড়ল, বলল, উঠলে? আচ্ছা কাল আবার দেখা হবে, বলে উভয় সিঁড়ি দিয়ে নেমে গেল। রাজেন্দ্র আর বাক্য ব্যয় মাত্র না করে গাড়িতে উঠল। তিনকড়ি বুকের ভেতর একটা ভারী বোঝা নিয়ে এক পা করে বাড়ি ফিরে গেল। সে যে জলখাবার খেয়ে আসেনি, চা খায়নি, সে কথা স্ত্রীকে বলতে পারল না। পরদিন সন্ধ্যাবেলা তিনকড়ির গৃহে ভক্ত সমাগম হল। তাদের সঙ্গে বসে সে গল্পগুজব করতে লাগল। পূর্বে কোনোদিন সন্ধ্যাবেলা রাজেন্দ্রের বাড়ি যেতে বিলম্ব হলে রাজেন্দ্র দারোয়ান পাঠিয়ে দিত। তিনকড়ির মনে সম্পূর্ণ না হোক একটু ক্ষীণ আশা জাগছিল, হয়তো এখনই রাজেন্দ্রের দারোয়ান ডাকতে আসবে। রাত্রি 9টা বেজে গেল, কেউই ডাকতে এলো না। পরদিন সন্ধ্যার পর উপযাচক হয়ে তিনকড়ি রাজেন্দ্রনাথের গৃহে গেল। রাজেন্দ্র তখন একা বসে সংবাদপত্র পাঠ করছিল। তিনকড়িকে দেখে বলল, এসো, কাল আসুনি যে? তিনকড়ি বসে বলল, এই কাল কয়েকটি লোক এসেছিলেন, তাঁরা প্রায় রাত্রি 9:30 অবধি রইলেন, তাই আর আসা হলো না। ও, বলে রাজেন্দ্র আবার খবরের কাগজে মন দিল। কিছুক্ষণ পরে কাগজ ফেলে রাজেন্দ্র বলল, রামধনিয়া 2 পেয়ালা চা লাও রে। তিনকড়ি বলল, তারপর সেদিন কৃষ্ণবিহারীবাবুর বাড়ি আর কে কে নিমন্ত্রিত ছিলেন? অনেকেই ছিলেন, ঔপন্যাসিক গোবর্ধনবাবু, কবি শ্যামাকান্ত, তারপর তোমার আর্যশক্তি সম্পাদক মনতোষবাবু, বঙ্গপ্রভার গৌরীনাথবাবু, আরও অনেকে ছিলেন। তাহলে বেশ দিব্যি সাহিত্যিকের মজলিসটি জমেছিল বলো? হ্যাঁ। তিনকড়ি অনেক চেষ্টা করল, কিন্তু কথাবার্তা আর তেমন জমল না। চা পান করে কিছুক্ষণ বসে থেকে তিনকড়ি বিদায় গ্রহণ করল। এখন থেকে তিনকড়ি রাজেন্দ্রের বাড়ি যায় না, 2-4 দিন অন্তর একদিন যায়। উভয়ের মধ্যে মৌখিক শিষ্টাচারটুকু মাত্র রইল, সেই প্রাণখোলা বন্ধুত্ব এখন আর নেই। তিনকড়ি দেখল রাজেন্দ্রের জনকয়েক ভক্ত জুটে গেছে। তারা প্রায়ই তার বৈঠকখানায় বসে প্রসূনাঞ্জলির এবং রত্নাকরে প্রকাশিত তার নবনব কবিতার অজস্র প্রশংসাবাদ করে। একদিন গিয়ে দেখল তার প্রধান ভক্ত অধরচন্দ্র বসে আছে। উভয়ের মধ্যে কি কথোপকথন হচ্ছিল, তিনকড়িকে দেখে তা বন্ধ হয়ে গেল। আরেকদিন দেখল অধরের সঙ্গে বসে রাজেন্দ্র কি কতকগুলো কাগজপত্র দেখছিল। তিনকড়ি প্রবেশ করতেই রাজেন্দ্র সেগুলি দেরাজের মধ্যে বন্ধ করে ফেলল। এই রকম দেখে শুনে তিনকড়ি তার যাতায়াত আরও কমিয়ে দিল। কোনো সপ্তাহে 2-1 বার যায়, কোনো সপ্তাহে মোটেই যায় না। একদিন রবিবার প্রাতে 8টার সময় তিনকড়ি গিয়ে দেখল অধরচন্দ্র ও অন্যান্য ভক্তগণ রাজেন্দ্রকে ঘিরে বসে আছে। তিনকড়িকে দেখেই অধরবাবু বললেন, আসুন, আজকাল যে আর আপনার দর্শনই পাওয়া যায় না। তিনকড়ি বসে দেখল টেবিলের উপর টাটকা রত্নাকর পড়ে আছে। এ মাসের নাকি? বলে কাগজখানি উঠিয়ে নিল। রত্নাকর পত্রে প্রতি মাসে মাসিক পত্রের সমালোচনা প্রকাশিত হয়। সেই সমালোচনাগুলি ছোট বড় অনেক লেখকেরই বিভীষিকা। তিনকড়ি কাগজখানি খুলে প্রথমেই মাসিক সমালোচনা পড়তে লাগল। দেখল গত মাসের আর্যশক্তিতে প্রকাশিত তার একটি কবিতাকে সম্পাদক সমালোচনার তীক্ষ্ণ ছুরিকাঘাতে খণ্ড খণ্ড করে তার উপর বিদ্রূপের লবণ বর্ষণ করেছেন। পাঠ শেষে তিনকড়ি মুখ তুলে দেখল রাজেন্দ্র ও অধরচন্দ্র পরস্পরের মুখের দিকে তাকিয়ে গোপনে অর্থপূর্ণ হাসছে। ধরা পড়ে অধর একটু অপ্রতিভ হয়ে বলল, ওসব কি পড়ছেন তিনকড়িবাবু? ও সংখ্যায় রাজেন্দ্রবাবুর ছত্রতরী বলে যে কবিতাটা বেরিয়েছে সেইটা দেখুন।
তিনকড়ি সেটি অন্বেষণ করে মনে মনে পাঠ করতে লাগল। অধরচন্দ্র সমস্তক্ষণ সকৌতুক তার মুখের পানে চেয়ে রইল। পাঠ শেষে বলল, কেমন লাগলো তিনকড়িবাবু? তিনকড়ি বলল, বলি কি বলুন না, আমি তো ওর অর্ধেক কথার মানেই বুঝতে পারিনি। অধর এবার প্রকাশ্যভাবেই রাজেন্দ্রের পানে চেয়ে হাসল। তারপর আবার তিনকড়ির দিকে ফিরে মাথাটি নেড়ে নেড়ে বলল, এই অভিধান মুখস্থ করুন, অভিধান মুখস্থ করুন। আজকালকার দিনে কি আর ফাঁকি দিয়ে কবি হওয়া যায়? নিজের কবিতার অন্যায় সমালোচনার বিষে তিনকড়ির মন তখনও জর্জরিত। তথাপি ক্ষীণ স্বরে বলল, বেশ হয়েছে। অধর উত্তেজিতভাবে বলল, শুধু বললেন বেশ হয়েছে? সে কি তিনকড়িবাবু, এই বুঝি আপনার বিচার শক্তি, না অন্য কোনো গূঢ় কারণ আছে? আমি বলছি এই কবিতাটি কেবলমাত্র বেশ হয়নি, গত 10 বছরের মধ্যে এরকম কবিতা একটিও পড়িনি। আহা, কি বর্ণনার ছটা, কি শব্দের ঝঙ্কার! বলে হাত মুখ নেড়ে চোখ ঘুরিয়ে অধর মুখস্থ বলতে আরম্ভ করল। কূর্চ শেখর তুত্থাঞ্জন বিকীর্ণ চতুরাঙ্গে আয়তচ্ছদা নর্তন পাবা অভ্রঙ্কশ ভঙ্গে ভোজনাকাঙ্ক্ষ যতেক ধাবক্ষ ইল্লল ধরি ভুঞ্জে জিম্ভ মোহন উল্লম্ফন কেবে বল্লজ পুঞ্জে ঘট্টে ঘট্টে দিক্করিগণ শোভিছে ঘৃষ্ট গাত্রী জলজি ঘৃক্ষু কেহ পূর্ণিছে পলঙ্ক বক পাত্রী। কবি তাঁর ছিদ্র তরিখানি বেয়ে নদী দিয়ে যাচ্ছেন, পথের 2 তীরের এই বর্ণনা। ভাষার কি জোর! ওহ, গা যেন শিউড়ে ওঠে। এই কে তিনকড়িবাবু, কথা করছেন না যে? বলে উপহাস ভরে নিজের ঠোঁট ও চোখ দুটিকে সঞ্চালিত করতে করতে অধর তিনকড়ির পানে চাইতে লাগল। তিনকড়ি অবনত মুখে চুপ করে বসে রইল। অধর বলতে লাগল, এই বিশেষ ওইখানটা বড় সুন্দর হয়েছে। দিক্করিগণ শোভিছে ঘৃষ্ট গাত্রী, চোখের সামনে যেন ছবিখানি দেখতে পাচ্ছি। উপস্থিত একজন জিজ্ঞাসা করল, আচ্ছা দিক্করি মানে কি অধরবাবু? অধর বলল, এই দিক্করি মানে জানেন না? অর্থাৎ কিনা যারা দিক করে, বিরক্ত করে, কাপড় দাও, গয়না দাও, সাবান দাও, এসেন্স দাও, এইসব বলে যারা নিত্য আমাদের দিক করে। বাবুটি জিজ্ঞাসা করল, স্ত্রীলোক? হ্যাঁ, যুবতী, তারা আমাদের বড় দিক করে কিনা, তাই তাদের নাম দিক্করি। রাজেন্দ্র বলল, আহ কি করো অধর, ভাষা নিয়ে ওরকম ঠাট্টা ভালো নয়। উনি তোমার কথা সত্যি ভেবে নেবেন। না মশাই, অধরবাবুর কথা আপনি শুনবেন না। দিক্করি মানে যুবতী বটে, কিন্তু ওটি খাঁটি সংস্কৃত শব্দ, অভিধান দেখলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ এই সকল আলোচনা শ্রবণান্তর তিনকড়ি গৃহে ফিরে গেল। মাসখানেক পরে এক শনিবারে বেলা 2টোর সময় তিনকড়ির অফিস বন্ধ হলো। তার পূর্বে বেশ জোরে পশলা 2 বৃষ্টি হয়ে গিয়েছিল। তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। রাস্তার মোড়ে তিনকড়ি ট্রামের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। 2-3খানা ট্রাম এলো, সমস্ত লোকে বোঝাই। শেষে বিরক্ত হয়ে কাপড় যথাসাধ্য গুটিয়ে ছাতা মাথায় দিয়ে পদব্রজেই তিনকড়ি গৃহাভিমুখে চলল। লালবাজারের মোড়ে এসে দেখল ছোট বড় লাল ও নীল অক্ষরে একখানি প্ল্যাকার্ড ওপরে মারা রয়েছে। দেশ প্রসিদ্ধ কবি শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ বসু প্রণীত কাব্যামৃতের উৎসধারা নবগীতি প্রকাশিত হয়েছে, মূল্য 1 টাকা মাত্র। এই বিজ্ঞাপনটি যেন তিনকড়ির বুকে সজোরে মুষ্টাঘাত করল। ভাবল, এ কি, রাজেন্দ্রের একখানি নতুন বই ছাপা হয়েছে, আর আমি আজ পর্যন্ত তার বিন্দু বিসর্গও জানলাম না। আমি রাজেন্দ্রের এত পর হয়ে গিয়েছি কেন? কি অপরাধ করেছি আমি? সেইখানে দাঁড়িয়ে বিজ্ঞাপনটি পড়তে পড়তে তিনকড়ির চোখ সজল হয়ে এলো। পথচারী লোকের ভিড় পেছন থেকে তাকে ঠেলতে সে আর দাঁড়াতে পারল না, অগ্রসর হয়ে চলল। যতই সে এগোতে লাগল, পথের দুধারে সেই প্ল্যাকার্ড দেখল। কলকাতা শহরকে কে যেন এই নবকাব্যের নামাবলী পড়িয়ে দিয়েছে। যেতে যেতে তিনকড়ি একটি বৃহৎ বাংলা পুস্তকের দোকানের সম্মুখীন হল।
পকেটে হাত দিয়ে দেখল টাকা রয়েছে। দোকানে প্রবেশ করে বলল, মশাই, একখানি নবগীতি দিন তো। দোকানের কর্মচারী বইখানি বের করে দিল। মূল্য দিয়ে পুস্তকখানি হাতে করে 3 কড়ি দেখল। বহুমূল্য নীল রেশমি কাপড়ে বাঁধা মলাট সোনায় সোনায় ঝকমক করছে। উৎসর্গপত্রে রয়েছে অভিন্ন হৃদয় বন্ধু শ্রীযুক্ত অধরচন্দ্র সেন মহাশয় করকমলেশু। উৎকৃষ্ট পুরু চকচকে কাগজে উজ্জ্বল কালো কালিতে পাইকা অক্ষরে কবিতাগুলি ছাপা। প্রত্যেক পৃষ্ঠার চারদিকে লাল কালির শৌখিন বর্ডার। মুখপত্রে একখানি ত্রিবর্ণ ছবি, ভেতরে আর্ট পেপারে ছাপা আরও কয়েকখানি এক রঙের ছবি। যেমন ধুমধাম করে ছাপানো ও বাঁধানো হয়েছে, প্রত্যেকখানি বইতে 1 টাকার বেশি খরচ পড়ে থাকবে। বইখানির বাহ্য সৌন্দর্য দেখে 3 কড়ির চোখ ঝলসে গেল। বাড়ি পৌঁছে টেবিলের উপর বইখানি রেখে কর্দমাক্ত জুতো ও সিক্ত বস্ত্র 3 কড়ি পরিবর্তন করল। তার স্ত্রী এসে বইখানি তুলে নিয়ে বললেন, এ কি, রাজেন্দ্রবাবুর বই? 3 কড়ি বলল, দেখতেই তো পাচ্ছ। বাহ, বেশ সুন্দর হয়েছে তো। কবে বেরোলো? আজই বেরিয়েছে। প্রথম 2-3 পৃষ্ঠা খুলে কিরণ বললেন, প্রণয় উপহার, প্রিয় বন্ধু পরেশু, এসব কিছু এবার লিখে দেননি? অশ্রুরুদ্ধ কণ্ঠে 3 কড়ি বলল, না। গত 4-5 দিন 3 কড়ি রাজেন্দ্রের বাড়ি যায়নি। বিকালে বৃষ্টি থেমে গিয়ে আকাশও পরিষ্কার হয়ে গেল। একবার তার ইচ্ছে হতে লাগলো যাই, আবার ভাবল গিয়ে কি হবে। সন্ধ্যার পর তার নির্জন বৈঠকখানা গৃহে আলো জেলে বসে নবগীতি পড়তে লাগল। প্রায় সমস্ত কবিতাই পূর্বে তার পড়া ছিল। সেকালে যখন দুজনের প্রণয় ভঙ্গ হয়নি, তখন রাজেন্দ্রের খাতাতেই অনেকগুলি পড়েছিল, বাকিগুলি রত্নাকরে দেখেছে। গোটা কতক নতুন কবিতাও আছে। পুস্তকখানি দুজনের মৃত বন্ধুত্বের সুসজ্জিত সমাধির মতো তার মনে হতে লাগল। কিছুক্ষণ পরে বিহারীলাল প্রবেশ করে বলল, এই একা বসে কি করছেন? এসো, রাজেনের নবগীতি পড়ছিলাম বলে 3 কড়ি বইখানি নামিয়ে রাখল। বিহারী তক্তপোষের উপর বসে বলল, হ্যাঁ, রাস্তায় প্ল্যাকার্ড দেখছিলাম, রাজনবাবু বই ছাপতে দিয়েছেন, আপনি তো আমায় একদিনও বলেননি। হ্যাঁ, আমি জানতাম না। আপনিও জানতেন না? বলেন কি, আপনাদের দুজনে এত ভাব। 3 কড়ি একটু বিষাদের হাসি হাসল। বইখানি তুলে নিয়ে মলাট উল্টে বিহারী বলল, কই, লিখে দেননি? এ বই উপহার নয়, কিনে এনেছি। বিহারী আশ্চর্য হয়ে 3 কড়ির মুখের পানে চেয়ে বলল, কিনে এনেছেন? কিরকম? 3 কড়ি একটু বিরক্তির স্বরেই বলল, দোকান থেকে কিনে এনেছি, আর কি রকম। বিহারী কিছুক্ষণ অবাক হয়ে 3 কড়ির পানে চেয়ে রইল। শেষে বলল, ও বুঝেছি। শরদিন্দুবাবু এই সময় প্রবেশ করে বললেন, 3 কড়ি বাবু আছেন নাকি? এই যে বিহারীও এসেছ। 3 কড়ি বলল, হ্যাঁ, আসুন শরদিন্দুবাবু, বসুন। শরদিন্দুবাবু বসে বললেন, এই নবগীতি এসেছে দেখছি, বাহ, বেশ বাঁধাইটি করেছে তো। বিহারী বলল, ওই পর্যন্ত, ওই ভেতরে কেবল রাবিশ ভরা। শরদিন্দুবাবু বললেন, এই না হে, 3 কড়ি বাবুর সামনে ও কথা বলো না, উনি রাগ করেন। এই চা হলো কি না দেখি বলে 3 কড়ি উঠে ভেতরে গেল। বিহারী বলল, এই শরদিন্দু, আজকাল রাজেন্দ্রবাবুর সঙ্গে 3 কড়ি বাবুর কি সেরকম ভাবটি নেই? কেন, তুমি কি তা আজ জানলে? হ্যাঁ, আমি তো কই আগে কিছু শুনিনি। আরে দেখো না, আগে 3 কড়ি বাবু রোজ সন্ধ্যাবেলা রাজেনের ওখানে যেতেন, এখন কালে ভদ্রে যান। আমি তো রাজেনের ওখানে প্রায় যাই কি না, আগেও যেতাম, আজকালও যাই। আগে 3 কড়ির প্রশংসা রাজেনের মুখে ধরত না, আজকাল গিয়ে শুনি প্রায়ই 3 কড়ির লেখা নিয়ে অধরবাবুতে রাজেন্দ্রবাবুতে ঠাট্টা বিদ্রুপ চলছে। বিহারী জ্বলে উঠে বলল, তাই নাকি? হ্যাঁ,
রত্নাকরে তিনকড়ির কবিতার সেই সমালোচনাটা সে তো ওই অধরেরই লেখা। অধর আজকাল রাজেনের মহাভক্ত হয়ে উঠেছেন কি না, রাজেনকে খুশি করবার জন্যে তিনকড়িকে কীরকম করে অপদস্থ করবে ভেবে পাচ্ছে না। বিহারী দাঁতে দাঁত ঘষে বলল, উফ, কি নীচ প্রবৃত্তি! কিন্তু দেখো, আজ পর্যন্ত তিনকড়িবাবু রাজেনের বিরুদ্ধে কিংবা তার কবিতার নিন্দা করে ভুলেও একটি কথা বলেননি। চটে যান, চটে যান, রাজেনের নিন্দা করলে তিনকড়িবাবু এখনো চটে যান। অথচ তিনকড়িবাবুর লেখা রাজেনের চেয়ে ঢের ভালো। হ্যাঁ, তার আর সন্দেহ কি। তিনকড়িবাবুর লেখায় রীতিমতো কবিত্ব আছে, খাঁটি কবিত্ব যাকে বলে। রাজেনের কবিতা কি, কেবল কতকগুলো দুর্বোধ্য শব্দ সাজিয়ে দেওয়া। আরে বাস্তবিকই তাই। দেখো, বই বেরিয়েছে, রাজেন একখানি তিনকড়িবাবুকে উপহার দেয়নি, উনি দোকান থেকে 1 টাকা খরচ করে কিনে এনেছেন। আচ্ছা কেন বলো দেখি, দুজনের এত ভাব ছিল, হঠাৎ এরকম হয়ে গেল কেন? ওই যে তিনকড়িবাবুর কেতাবের ভালো সমালোচনা হতে লাগলো, ওর কেতাবকে কেউ পুঁছলও না, কাজেই ঈর্ষার আগুন জ্বলে উঠল। কেন, রত্নাকরে তো প্রসূনাঞ্জলির বেশ ভালো সমালোচনাই শেষে বেরিয়েছিল। শরদিন্দুবাবু হাসতে হাসতে চোখ মিটমিট করে বললেন, সে কি এমনি এমনি বেরিয়েছিল? রাজেন জমিদারিতে যাচ্ছিল, ওই স্টিমারে রত্নাকর সম্পাদকের সঙ্গে আলাপ হয়। নিজের কাছারিতে তাকে নিয়ে গিয়ে বিস্তর তোয়াজ করে তাকে পোলাও কালিয়া খাইয়ে বিনা জামিনে তার ভাইপোকে নাইবি চাকরি দিয়ে তবে সমালোচনাটি হাসিল করেছিল। এখনও সম্পাদক মশাইয়ের জন্যে সুন্দরগঞ্জ থেকে ক্যানেস্তারা ক্যানেস্তারা ঘি আসছে, বস্তা বস্তা গোবিন্দভোগ চাল আসছে, কত কি আসছে, তবে ওই সব ট্র্যাশ মাসে মাসে রত্নাকরে ছাপা হচ্ছে। অমনি এই সময়, আহা, আপনি নিজে কষ্ট করলেন কেন তিনকড়িবাবু? তিনকড়ি বলল, হ্যাঁ, কষ্ট কি, আপনারা খাবেন, এ আমার কষ্ট না, সুখ। ঝির জ্বর হয়েছে। তা আপনার চা কই? এই যে আনছি, বলে তিনকড়ি আবার অন্তঃপুরে প্রবেশ করল। বিহারী চা পান করতে করতে বলল, আমার যে লেখা আসে না, নইলে এই নবগীতের এইসা এক সমালোচনা আমি লিখতাম যে বাছাধন টের পেয়ে যেতেন। তুমি লেখো না শরদিন্দু? আরে রামচন্দ্র, আমার কি আর খেয়ে দেয়ে কাজ নেই? তিনকড়ি নিজের চা ও পানের ডিবে হাতে করে বাইরে এলো। কিছুক্ষণ গল্পগুজবের পর সেদিনকার মতো সভা ভঙ্গ হল। ইতিমধ্যে বিলাতে রবীন্দ্রবাবুর বিজয়দুন্ধুবি বেজে উঠল। বিলাত থেকে তারে খবর আসতে লাগলো, সেখানকার সুধীবৃন্দ বঙ্গীয় কবিবরের মস্তকে প্রশংসার পুষ্পচন্দন এবং প্রকাশকগণ তাঁর চরণে স্বর্ণবৃষ্টি আরম্ভ করেছেন। রাজেন্দ্রের ভক্তরা তাকে ধরে বসল, আপনি রবিবাবুর চেয়ে কিসে কম? আপনার নবগীতিখানি অনুবাদ করে যদি বিলাতে পাঠিয়ে দেন, তবে আপনারও জয় জয়কার পড়ে যায়। রাজেন্দ্র ভাবল কথাটা মিথ্যা নয়, কিন্তু অনুবাদ করবে কে? তার নিজের ইংরেজি বিদ্যায় তো কুলোবে না। অবশেষে অনেক পরামর্শ করে কোনো বেসরকারি কলেজের খ্যাতনামা অধ্যাপকের দ্বারা অনুবাদ করাই ঠিক হলো। অধ্যাপক মশাই প্রচুর দক্ষিণালোভে এই কাজটি করে দিতে স্বীকৃত হলেন। খুব দ্রুত অনুবাদ এগোতে লাগলো। উচ্চমূল্যের পার্চমেন্ট কাগজে ইংরেজের কারখানায় পাণ্ডুলিপি টাইপরাইট করানো আরম্ভ হলো। শেষ হলে রাজেন্দ্র সেগুলি রেজিস্ট্রিটাকে ম্যাকমিলান কোম্পানির নামে পত্রসহ প্রেরণ করল। নবগীতি প্রকাশের পর থেকে আর তিনকড়ি রাজেন্দ্রের বাড়ি যায়নি। যদি রাজেন্দ্র স্বয়ং তিনকড়ির বাড়ি এসে তাকে একখানি নবগীতি উপহার দিত, তাহলেও মিটমাট হয়ে যেতে পারত, কিন্তু রাজেন্দ্র সে পরিশ্রম স্বীকার করেনি। তিনকড়ি বেঁচে আছে কি মরেছে সে সংবাদও কোনোদিন সে নেয়নি। তিনকড়ি যায়নি বটে, কিন্তু নবগীতি অনুবাদ, বিলাতে পাঠানো প্রভৃতি সকল কথাই সে অবগত ছিল। শরদিন্দুবাবু এসে গল্প করেছেন। এর ফলে যে কি হয় জানবার জন্য তিনকড়ির যে কিছুমাত্র আগ্রহ জন্মেনি এমন নয়। এই সময় রত্নাকরে নবগীতির এক সুদীর্ঘ সচিত্র সমালোচনা বের হল। চিত্রখানি ফটোগ্রাফ থেকে প্রস্তুত, নিম্নে মুদ্রিত, বঙ্গের প্রতিভাশালী সুকবি শ্রীযুক্ত রাজেন্দ্রনাথ বসু। সমালোচনাটি আগাগোড়া
রাজেন্দ্র ও নবগীতির একটি স্তব বিশেষ। রবীন্দ্রবাবুর নিম্নেই অত্যন্ত ব্যবধানে একে স্থান দেওয়া হয়েছে। তিনকড়ি প্রভৃতি অন্যান্য নব্য কবিগণ অপেক্ষা রাজেন্দ্রবাবু যে কত উচ্চে অবস্থিত তা দেখাবার অভিপ্রায় দুর্ভাগ্য প্রথমোক্তগণের কাব্য থেকেও কিছু কিছু উদ্ধৃত ও সমালোচিত হয়েছে। তিনকড়ির ওপরেই সমালোচকের যেন আক্রোশটা বেশি বেশি। বাজারে গুজব সমালোচনাটি সম্পাদক মশাইয়েরই রচিত, তবে স্থানে স্থানে অধরচন্দ্রবাবুর হাতও যথেষ্ট আছে। এই সমালোচনা পাঠ করে বিহারীলাল তো একেবারে ক্ষিপ্ত প্রায় হয়ে উঠল। সে বলল, ওই লাঠি মেরে আমি সম্পাদকের মাথা ফাটিয়ে দেব, তারপর যা থাকে আমার কপালে। শরদিন্দু বলল, ওই তিনকড়িবাবুর বিরুদ্ধে ওই অংশটা ওটা সম্পাদকের লেখা নয়, ওটা শুনেছি রাজেন্দ্রের বৈঠকখানাতেই জন্মগ্রহণ করেছে, অধর লিখেছে। বিহারী বলল, তবে ওই রাজেন্দ্রেরই মাথা ফাটিয়ে দেব। বিহারী দুদিন পথে পথে লাঠি নিয়ে ঘুরে বেড়াল। তিনকড়ি তা শুনে তাকে যথেষ্ট ভর্ৎসনা করাতে তবে সে নিরস্ত হয়। পরদিন শরদিন্দুর বাসায় বিহারী উপস্থিত হয়ে বলল, এই আমি একখানি বই লিখেছি। বলো কি, তুমিও গ্রন্থকার হলে? এই রামা শ্যামা সবাই যখন গ্রন্থকার হলো, আমি বা বাকি থাকি কেন? বেশ তো, ছাপিয়ে ফেলো। খেপেছ? এ দেশে ছাপাবো না, এ দেশের গুণের আদর নেই। তবে এই একেবারে বিলেতে। শরদিন্দুবাবু হেসে বললেন, দূর পাগল। বিহারী বলল, সত্যি অনুবাদও হয়ে গেছে। ওই সেই যে কোম্পানি বললেন, তাদের নাম ঠিকানা বলে দাও তো। আমার একটি জানা লোক বিলাতে আছে, তার কাছে পাণ্ডুলিপিখানি পাঠিয়ে দিয়ে বলে দেব সে নিজে যেন সেই কোম্পানির কাছে নিয়ে যায়। কে বিলেতে আছে? কেন, আমাদের সুবোধ, সে আমার ছেলেবেলাকার বন্ধু। আর দাও না, সে কোম্পানির নাম ঠিকানা বলে দাও না। শরদিন্দু প্রথমে মনে করেছিল বিহারী বুঝি তামাশা করছে, কিন্তু তার আগ্রহ দেখে শেষে ভাবলেন হয়তো তিনকড়ির পুস্তক অনুবাদ করিয়েছে, তাই পাঠাবে। কৌশল করে সে কথাটি গোপন রাখছে। জিজ্ঞাসা করলেন, কি পাঠাবে বলো না, তোমার বই নয় আমি শপথ করে বলতে পারি। আরে যার বই পাঠাই, তুমি ঠিকানা দাও না বাবু। শরদিন্দুবাবু বললেন, ঠিকানা তো আমার মনে নেই, তবে মাস কয়েক হলো ম্যাকমিলানদের বাড়ি থেকে একখানা দুষ্প্রাপ্য বই আমি চেয়ে পাঠিয়েছিলাম। আমি দেখি, দাঁড়াও, তাদের চিঠিখানা যদি খুঁজে পাই। কিছুক্ষণ অন্বেষণের পর বললেন, এই নাও, পেয়েছি। এই চিঠিতে তাদের নাম ঠিকানা সবই আছে। বিহারী চিঠিখানি নিয়ে হাসতে হাসতে প্রস্থান করল। সপ্তাহের পর সপ্তাহ কাটতে লাগল। বিলাত থেকে কোনো উত্তর আসে না। রাজেন্দ্রনাথ ও তার ভক্তরা বড়ই উৎকণ্ঠিত হয়ে পড়ল। যারা ভক্ত নয় অথচ ও সংবাদ অবগত ছিল, তারা বলতে লাগল, ম্যাকমিলান কি আর পাগল হয়ে গেছে যে সেই রাবিশ ছাপবে? অবশেষে একদিন রাত্রি 9টার সময় পত্র এলো। সেদিন শনিবার, বিলাতি ডাক সন্ধ্যার পর বিলি হবার সম্ভাবনা আছে, তা রাজেন্দ্র সংবাদপত্রে পাঠ করেছিল। ভক্তগণ পরিবৃত হয়ে সে সারা সন্ধ্যা কম্পিত হৃদয় প্রতীক্ষা করে কাটাল। 9টার কয়েক মিনিট পূর্বে দারোয়ান প্রত্যাশিত পত্রখানি এনে রাজেন্দ্রের সামনে টেবিলের ওপর রাখল। সকলে ঝুঁকে দেখল, বিলাতি পত্র বটে, বিলাতি টিকিট রয়েছে। কম্পিত হাতে বিবর্ণ মুখে রাজেন্দ্র পত্রখানি খুলল। ভক্তগণ অনিমেষ নয়নে তার মুখের পানে চেয়ে রইল। পাঠান্তে, এই দেখো বলে সেখানে টেবিলের উপর ফেলে কেদারায় হেলে পড়ে রাজেন্দ্র চোখ বুঝল। সকল ভক্তই হাত বাড়িয়ে দিল, কিন্তু অধর বিদ্যুৎ গতিতে সেখানি পাঠ করে ভাবের প্রাবল্যে, এই মেরে দিয়েছি, মেরে দিয়েছি বলে চিৎকার করতে করতে ঘরময় পাগলের মতো নৃত্য করে বেড়াতে লাগল। অপর ভক্তরা তখন আনন্দ কলস্বরে পত্রখানি পাঠ করতে লাগল। রাজেন্দ্রনাথ চোখ খুলে বলল, অধর, ও কি করছো? বসো বসো। অধর বলল, এই না, আমি বসবো না, আমি নাচব বলে সে পূর্ববৎ নৃত্য করতে লাগল। রাজেন্দ্র বলল, ওহে অধর, শোনো। নৃত্য করতে করতে অধর বলল,
কি? এখনই যাও, একখানা সেকেন্ড ক্লাস গাড়ি ভাড়া করে ওই বেঙ্গলি অফিসে যাও। এই চিঠি দেখিয়ে বলে এসো কাল সকালেই যেন একটা প্যারা বেরিয়ে যায়। একজন ভক্ত বলল, শুধু বেঙ্গলি অফিসে কেন, ইংলিশম্যান, স্টেটসম্যান, ডেলি নিউজ, মিরর, অমৃতবাজার সবাইকে খবর দেওয়া উচিত। এ শুনে অধর স্থির হয়ে দাঁড়ালো। হ্যাঁ আচ্ছা দাও বলে চিঠিখানি নিয়ে দ্রুত পদে বেরিয়ে গেল। পরদিন বেলা 9টা থেকে রাজেন্দ্রনাথের গৃহে লোকসমাগম আরম্ভ হল। সংবাদপত্র পাঠ করে আত্মীয় বন্ধু অনেকেই এসে আনন্দ প্রকাশ করতে লাগল। এলো না কেবল 3 কড়ি। অপরাহ্নে তো পুরো মজলিস। অধর বলছিল, এই সে হবে না রাজেন্দ্রবাবু, সে আমরা কিছুতেই শুনব না। অন্যান্য ভক্তরা সমস্বরে বলে উঠল, না কিছুতেই না, এতগুলি লোককে আপনি নিরাশ করবেন? রাজেন্দ্র বিনয়সূচক মৃদু হাস্য করে বলল, আরে কি এমন একটা কাণ্ড করেছি যে তার জন্য সভা করে ধুমধামে আমার সম্বর্ধনা করবেন? এই সামান্য বিষয়। অধর বলল, আরে আপনার কাছে সামান্য হতে পারে, আমাদের কাছে সামান্য নয়। রবিবাবু বিলিতে গিয়ে যা করেছেন, আপনি শ্যামপুকুর থেকে 1 পা না নড়েও তা করে ফেললেন। বাঙালির মুখ বাংলাদেশে বসেই আপনি উজ্জ্বল করে দিলেন। অভিনন্দন না করে আমরা কিছুতেই ছাড়ছি নে। অনেক উপরোধ অনুরোধ কাঁদাকাটির পর অবশেষে রাজেন্দ্রনাথ সম্বর্ধনা গ্রহণ করতে সম্মত হল। অধর অবিলম্বে একটি দল গঠন করে চাঁদা সংগ্রহের জন্য উঠে পড়ে লাগল। পরবর্তী শনিবার সন্ধ্যা 6 ঘটিকার সময় সম্বর্ধনা স্থির হয়েছে। সভাপতি হবেন রত্নাকর সম্পাদক কৃষ্ণবিহারী বাবু। সময় অতি অল্প, এর মধ্যে সমস্ত বন্দোবস্ত করে ফেলতে হবে। অভিনন্দনপত্র রচিত হল। ছাপতে দেওয়ার পূর্বে ভক্তরা রাজেন্দ্রকে সেখানে দেখাতে নিয়ে এলো। রাজেন্দ্র বলল, এই চাঁদা কত উঠল? এই দেখুন না বলে অধর খাতাখানি খুলে রাজেন্দ্রের সামনে মেলে দিল। রাজেন্দ্র নামগুলি পরীক্ষা করে বলল, 3 কড়িও চাঁদা দিয়েছে দেখছি। অধর বলল, কোন লজ্জায় না দেবে? রাজেন্দ্র বলল, লজ্জার খাতিরে দেয়নি, ওটা নিজের উদারতা দেখাবার জন্য দিয়েছে, ভেতরে কিন্তু জ্বলে পুড়ে মরছেন। অভিনন্দনপত্র পাঠ করে রাজেন্দ্র তা মঞ্জুর করে দিল। কর্নওয়ালিস স্ট্রিটে পান্তির মাঠে সম্বর্ধনার আয়োজন হয়েছে। তরুণদার পত্রমালায় সজ্জিত, ওপরে ফুটন্ত ফুলের অক্ষরে লেখা, কবি রাজেন্দ্র জয়। প্রবেশ করে বিবিধ বর্ণ নিশান শোভিত বিস্তীর্ণ পটমণ্ডপ। ভেতরে লাল ও সবুজ কাগজে নির্মিত গুচ্ছ গুচ্ছ শৃঙ্খল দুলছে। এক প্রান্তে লোহিত বস্ত্রাবৃত ঈষদুচ্চ বেদিকা, তার মধ্যস্থলে কারুকার্যখচিত রেশমি আবরণযুক্ত একখানি মাঝারি আকারের টেবিল, তার উপর 2টি রৌপ্য নির্মিত আধারে 2টি প্রকাণ্ড ফুলের তোড়া শোভা ও সৌরভ বিতরণ করছে। টেবিলের অপর পার্শ্বে 2খানি বড় বড় সুন্দর কেদারা, একখানিতে সভাপতি বসবেন, অপরখানি কবিবরের জন্য। বেদিকার ওপর আরও অনেকগুলি চেয়ার, গণ্যমান্য দর্শক ও কবিবরের খাস ভক্ত সম্প্রদায় উপবেশন করবেন। বেদিকার নিম্নে প্রথমে 3 সারি চেয়ার, তারপর বহু সারি বেঞ্চি চলে গেছে। সকাল হলে সারা দিন পথে পথে এই সভার সংবাদ দিয়ে অসংখ্য বিজ্ঞাপন বিতরিত হয়েছিল। 5টা বাজতেই অনেকে আসতে আরম্ভ করল। কেউ চেয়ার, কেউ বেঞ্চি প্রভৃতিতে বসে রইল। অনেকে বিলম্ব আছে দেখে ঘুরে ফিরে বেড়াতে লাগলো। স্থানে স্থানে 5-7 জনে জটলা করে নানা প্রকার বাদানুবাদও করতে লাগলো। কেউ বলল, কে হে রাজেন্দ্রবাবু, কখনো নামও তো শুনিনি, যা হোক তামাশাটা দেখে যেতে হচ্ছে। ওর মধ্যে যে একটু খোঁজ খবর রাখতো সে বলল, হ্যাঁ হ্যাঁ, রাজেন্দ্রনাথ বসুর কবিতা আমি কাগজে পড়েছি বটে, তা এমন তো কিছুই নয়, কারা একে এমন করে নাচাচ্ছে? অপর একজন বলল, আরে শোনেননি, ম্যাকমিলান যে রাজেনবাবুর বই তর্জমা করে ছাপাচ্ছে, 15,000 টাকা দেবে। একজন চশমাধারী যুবক বলল, হুজুক হুজুক মশাই, আর কিচ্ছু নয়, বিলেতটি হচ্ছে আসল হুজুকের জায়গা, একটা নতুন কিছু পেলে হয়, নইলে এত দেশ থাকতে শেষে রাজেন বোসের কবিতা ছাপতে যায়। সর্বত্র এই আলোচনার মধ্যে হাসি টিটকিরির ভাবটাই বেশি বেশি শোনা যেতে লাগলো। 6টা বেজে গেছে, কিন্তু এখনো কবিবরের দর্শন নেই। সভাপতিও বিলম্ব করছেন।
শীতকালের বেলা ক্রমে অন্ধকার হয়ে পড়ল। ফরা শেষে একে একে ঝাড়গুলি জেলে দিতে লাগল। উদ্যোগীরা ব্যস্ত সমস্ত হয়ে মাঝে মাঝে ফটকের নিকট গিয়ে দাঁড়াচ্ছে, উৎসুক নেত্রে পথের পানে চেয়ে দেখছে। সভা এখন কানায় কানায় পরিপূর্ণ। ক্রমে রব উঠল, এসেছেন এসেছেন। একখানি বৃহৎ মোটরকার এসে তোরণের সম্মুখে দাঁড়িয়ে নিষ্ফল রোষেই যেন ফোঁস করতে লাগল। গাড়ি থেকে নেমে সভাপতিমশাই, কবিবর, অধরচন্দ্রবাবু এবং আরও দুজন ভক্ত সভায় প্রবেশ করলেন। সভাস্থ একজন ভক্ত অমনি বন্দে মাতরম বলে চিৎকার করে উঠল। দু চারজন বিদ্যালয়ের বালক ভিন্ন আর কেউ বড় একটা তাতে যোগ দিল না। সকলে বসে পড়লে হারমোনিয়াম যন্ত্রের সঙ্গে একটি অভ্যর্থনা সঙ্গীত হল। তারপর যথারীতি প্রস্তাবিত ও সমর্থিত হয়ে কৃষ্ণবিহারীবাবু সভাপতির আসনে উপবেশন করলেন। সামনে ছাপা অনুষ্ঠানপত্র ছিল। একজন ভক্ত কবি রাজেন্দ্র জয় শীর্ষক একটি কবিতা রচনা করেছিলেন। সভাপতির অনুরোধে টেবিলের পাশে এসে দাঁড়িয়ে তা তিনি পাঠ করলেন। তারপর সভাপতি মশাই একটু করে গায়ের শালখানি এদিক ওদিক একটু আধটু টেনে দিয়ে একতারা কাগজ হাতে অদ্য আমরা বলে আরম্ভ করে গম্ভীর স্বরে এক অভিভাষণ পাঠ করতে আরম্ভ করলেন। সভাস্থ লোকে স্থির মনোযোগ দিল না। সর্দারেরা মাঝে মাঝে বড্ড গোল হচ্ছে, ওদিকটায় বড় গোল হচ্ছে বলে চিৎকার করতে লাগলো। তথাপি কেউ বড় গ্রাহ্য করল না। নিজেদের চাপা গলায় গল্প, হাসি ইত্যাদি চলতে লাগল। রাজেন্দ্র বসে সভার ভাবগতি লক্ষ্য করছিল। সভা থেকে একটা অশ্রদ্ধা ও বিদ্রুপের ঢেউ বয়ে এসে যেন তার সর্বাঙ্গে আঘাত করতে লাগল। সভাপতি মশায়ের অভিভাষণ শেষ হলে কেউই কোনোরূপ উল্লাস প্রকাশ করল না, বরং গোলমাল আরও বৃদ্ধি পেল। দারুণ নিরুৎসাহে রাজেন্দ্রের বুক যেন ভেঙে পড়তে লাগল। এইবার অভিনন্দনপত্র পাঠ করবার পালা। সভাপতির অনুরোধক্রমে অধরচন্দ্রবাবু টেবিলের সামনে দণ্ডায়মান হয়ে প্রথমে ক্ষীণ স্বরে পাঠ আরম্ভ করলেন। পরে তাঁর কণ্ঠধ্বনি পর্দায় পর্দায় উঠতে লাগল। ক্রমে যখন বললেন, আমরা শুনিয়া যৎপরণাস্তি আহ্লাদিত হইলাম যে মহাশয়ের অমর কাব্য নবগীতিখানির ইংরেজি অনুবাদ বিলাতের বিখ্যাত প্রকাশক ম্যাকমিলান কোম্পানি পরম আদরে প্রকাশ করতে উদ্যত হয়েছেন। অমনি সভায় এক ব্যক্তি দাঁড়িয়ে উঠে চিৎকার করে বলল, মিথ্যা কথা। সভাশুদ্ধ লোক সচকিত হয়ে সেই দিকে দৃষ্টিপাত করল। রাজেন্দ্র চেয়ে দেখল মুখ সম্পূর্ণ অপরিচিত। সভাপতি মশাই উঠে ক্রুদ্ধ স্বরে বলল, কে হে তুমি? লোকটি বলল, আমি যেই হই না কেন, রাজেন্দ্রবাবুর কোনো কাব্যই ম্যাকমিলান কোম্পানি প্রকাশ করতে উদ্যত হয়নি। তারা অমন গাধা নয়। সভাপতি অধিকতর উত্তেজিত হয়ে বললেন, এই আমাদের প্রমাণ আছে। লোকটি উচ্চকণ্ঠে বলল, প্রমাণ দেখান। সভাপতি বললেন, কে তুমি? কেন তোমায় প্রমাণ দেখাবো? এই দণ্ডে সভা থেকে বেরো, দূর হয়ে যাও। সভাস্থ অনেকে এইবার চিৎকার করে উঠল, প্রমাণ চাই, প্রমাণ চাই। রাজেন্দ্র তখন কম্পিত দেহে দাঁড়িয়ে পকেট থেকে একখানি পত্র বের করে সভাপতির হাতে দিল। সভাপতি বললেন, এই শুনুন প্রমাণ বলে পত্রখানি মায় হেডিং তারিখ ধীরে ধীরে পাঠ করলেন। সভাস্থল একেবারে নিস্তব্ধ। সূচটি পড়লে শব্দ শোনা যায়। পত্র শেষ হলে পূর্বকথিত ব্যক্তি বলল, আরে ও পত্র জাল, কাগজেই অদৃশ্য কালিতে তার প্রমাণ লেখা আছে। চিমনির তাপে চিঠিখানি ধরুন, দেখুন ভেতর থেকে কালো কালো কি লেখা ফুটে বেরোবে। সভাপতি ইতস্তত করতে লাগলেন। সভাস্থ অনেকে চিৎকার করতে লাগলো, প্রমাণ চাই, প্রমাণ চাই। সভাপতি কম্পিত হাতে পত্রখানি উত্তাপে ধরলেন। কিছুক্ষণ পরে সেখানি নামিয়ে ঝুঁকে পরীক্ষা করতে লাগলেন। অন্য অনেকেও সেখানে গিয়ে দেখতে লাগলো। লোকটি বলল, দেখুন কি লেখা আছে। লেখা আছে কি না, কবি নহে তুমি হে রাজেন্দ্র বাবু, পরন্তু কপিবর, কলিকাতা ছাড়ি কিষ্কিন্ধা যাও, সেখানে তোমার ঘর। যদি লেখা না থাকে বুক ঠুকে তাও বলুন। সভার লোক এক দৃষ্টে সভাপতি মশায়ের পানে চেয়ে রইল। দেখল তিনি পত্রখানি টেবিলে ফেলে কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়লেন। দুহাতে নিজের চোখ দুটি আচ্ছাদন করে ফেললেন। তখন সভায় বিষম গণ্ডগোল উঠল। কেউ কুকুর ডাকতে লাগলো, কেউ বিড়াল ডাকতে লাগলো, কেউ
শিয়াল সঙ্গীত অনুসরণ করে হুক্কা হুয়া রবে সভা সরগরম করে তুলল। এই সভায় পেছনের বেঞ্চিতে তিনকড়িও উপস্থিত ছিল। অন্যান্য সকলের মতো সেও বিস্ময়ে হতবুদ্ধি হয়ে বাড়ি ফিরে গেল। কি করে যে কি হলো কিছু স্থির করতে পারল না। ব্যাপারটা একটা জটিল প্রহেলিকার মতো তার মনে হতে লাগলো। পরদিন জানতে পারল এটি তার ভক্ত বিহারীলালের কীর্তি। সেই নিজের প্রেস থেকে ম্যাকমিলানের নামাঙ্কিত চিঠির কাগজ ছাপিয়ে আরক দিয়ে কিষ্কিন্ধা কবিতাটি তার ভেতর লিখে দিয়েছিল। তারপর জাল চিঠিখানি টাইপরাইট করিয়ে স্বতন্ত্র লেফাফায় ভরে বিলাতে তার কোনো এক বন্ধুর কাছে পাঠিয়ে দেয়। সেইখান থেকে লন্ডনের মোহরাঙ্কিত হয়ে চিঠিখানি এসেছিল। সভায় দাঁড়িয়ে যে ব্যক্তি প্রতিবাদ করেছিল বিহারীর প্রেসেরই একজন কম্পোজিটর। এ শুনে ঘৃণায়, লজ্জায়, দুঃখে তিনকড়ি মর্মান্তিক যাতনা ভোগ করতে লাগল। সেই দিন থেকে অদ্যাবধি আর সে বিহারীর মুখদর্শন করেনি। রাজেন্দ্রের কিন্তু আজও বিশ্বাস তিনকড়ি নিশ্চয়ই তলে তলে এর মধ্যে ছিল।